আমরা লাস্ট ক্লাসে স্টেটস অফ ম্যাটার এই চ্যাপ্টারটা শুরু করেছিলাম। জাস্ট আমরা একটা পার্ট পড়িয়েছি, একটা অংশ, সেটা হচ্ছে যে ইন্টারমলিকুলার ফোর্সেস। তো খুব ইম্পর্টেন্ট একটা পার্ট ছিল ইন্টারমলিকুলার ফোর্সেস, সেটা আমরা আলোচনা করেছি। এবং আসল আমরা আজকে গ্যাসের যে ল, সেখানে দুটো পার্ট আছে, গ্যাস লজের দুটো পার্ট রয়েছে। একটা পার্ট হচ্ছে কি আইডিয়াল গ্যাস লজ, যেটা কিনা তোরা আগে পড়ে এসছিস, বয়েলস ল, চার্লস ল, অ্যাভোগাড্রো হাইপোথিসিস, গেলুসাক্স ল, ডাল্টনস ল, এই সমস্ত যে ল গুলো রয়েছে সেগুলো হচ্ছে তোর আইডিয়াল গ্যাস ল। আর একটা পার্ট আছে যেটাকে বলে রিয়েল গ্যাস লজ। এই গ্যাসিয়াস স্টেট চ্যাপ্টারের মধ্যে এই পার্টগুলোই রয়েছে। তো আজকে আমরা আইডিয়াল গ্যাস লজ টা পড়াবো আর কি। আইডিয়াল গ্যাস লজ যেটা কম্পারেটিভলি সোজা, ভালো লাগবে, অসুবিধার কিছু হবে না। তো আমরা চল শুরু করি। কয়েকজন জয়েন করেনি এখনো, যাকে তো আশা করছি জয়েন করে নেবে। তো আমরা আজকে প্রথমেই যেটা পড়াবো, আগের সপ্তাহে আমি বলেছিলাম যে পিরিয়ডিক টেবিলে গ্যাস আছে কতগুলো না, গ্যাস আছে এই হাইড্রোজেন ধরলি, তারপরে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, এখানে ক্লোরিন, আর 6টা ইনার্ট গ্যাস, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। তাহলে 6টা, আর এখানে 5টা আছে, ফ্লুরিন, ক্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন আর হাইড্রোজেন, 5টা। তার মানে 11 গ্যাসিয়াস এলিমেন্টস, 11টা গ্যাসিয়াস এলিমেন্টস আছে। অবশ্য অনেক কম্পাউন্ড আছে যারা কিনা গ্যাস, যেরকম কার্বন ডাইঅক্সাইড গ্যাস, কার্বন আর অক্সিজেনের কম্পাউন্ড, অ্যামোনিয়া গ্যাস, নাইট্রোজেন, হাইড্রোজেনের কম্পাউন্ড, তো এরকম অনেক সেসব আছে। তো এই যে গ্যাসের, তাদের আমরা প্রপার্টি স্টাডি করব। প্রথম কাজ হবে আমাদের যে তাদের প্রপার্টি স্টাডি করা, কিরকম ধরনের প্রপার্টি। তো দেখতেই পাচ্ছিস, পাশের ছবিতে দেখতে পাচ্ছিস যে গ্যাস মলিকিউলস গুলো কিন্তু একটা র্যান্ডম মোশনে সবসময় রয়েছে। তো গ্যাসের কি কি প্রপার্টি, যেগুলো আমরা অলরেডি জানি আর কি, এই ধরনের প্রপার্টি গুলো আরেকবার ঝালিয়ে নেয়া। গ্যাসেস হ্যাভ নো ডেফিনিট শেপ অ্যান্ড ভলিউম। গ্যাসের কিন্তু নিজস্ব কোনো শেপ নেই এবং তার ভলিউমও নেই। যে কন্টেনারে রাখা যাবে তার যা ভলিউম, সেই ভলিউমই হয়ে যাবে। এটা একটা গ্যাসের ইম্পর্টেন্ট প্রপার্টির মধ্যে পড়ছে। কারণ গ্যাসের মধ্যে আমি বলেছিলাম যে মলিকিউলের মধ্যে যে অ্যাট্রাকটিভ ফোর্স, তার চাইতে থার্মাল এনার্জি, মানে তার নিজস্ব যে এনার্জি, সেটা বেশি। সেহেতু গ্যাস তার ডেফিনিট শেপটা ধরে রাখতে পারছে না, এবং যে কারণে তাদের শেপটা ইনডেফিনিট হচ্ছে। গ্যাসেস গুলো কি হাইলি কম্প্রেসেবল, মানে গ্যাস মলিকিউলস এর মধ্যে ওয়াইড গ্যাপ, গ্যাস মলিকিউলস এর মধ্যে অনেক কিন্তু স্পেস অনেক জায়গা আছে। তো কম্প্রেসেবল মানে কি? কম্প্রেসেবল মানে হচ্ছে তাকে অল্প জায়গার মধ্যে তুমি আটকে ফেলতে পারো, ভলিউমটাকে কমিয়ে ফেলতে পারো। যেরকম করা হচ্ছে, দেখ, যে প্রেসার দিয়ে, ওপর থেকে প্রেসার দেওয়া হচ্ছে, তো গ্যাস মলিকিউলস গুলো কিন্তু অল্প জায়গার মধ্যে চলে আসবে। এরা তো এখন দৌড়দৌড়ি করছে বটে, কিন্তু এই যে প্রেসার দেওয়া হলো, প্রেসার দিলেই কি হবে না, অল্প জায়গার মধ্যে, দিস ইজ কল্ড কম্প্রেসেবল, যে প্রেসার দিয়ে আমি অল্প জায়গার মধ্যে নিয়ে চলে আসতে পারি।
গ্যাস মলিকিউলস গুলো কি করছে না, তারা কিন্তু দেয়ালের গায়েতে ধাক্কা মারছে, ইকুয়াল প্রেসার এক্সার্ট করছে ইন অল ডাইরেকশন। গ্যাস মলিকিউলস গুলো দেখতেই পাচ্ছিস যে দেয়ালের গায়েতে ধাক্কা মারছে, যে কোনো বিভিন্ন ডাইরেকশনে এটা হচ্ছে, এবং তারা কিন্তু ইন্টারমিক্স করে ইকুয়ালি ইন্টারমিক্স করে and completely in all proportion without any mechanical aid। মানে তুমি গ্যাস মলিকিউলস গুলো কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন, অক্সিজেন যদি রেখে দাও, তাহলে কি হবে না, তারা কিন্তু ইন্টারমিক্সিং হবে। তার জন্য কোনো এনার্জির দরকার নেই, ওরা নিজেরাই ইন্টারমিক্সিং করে ফেলতে পারবে। গ্যাস মলিকিউলস গুলো কিন্তু সবসময় ইন্টারমিক্স করে, যার নাম হচ্ছে ডিফিউশন। আমরা পরে সে নিয়ে ল পড়ছি। এই গ্যাস মলিকিউলস গুলো আছে, দেখ ইন্টারমিক্স করে যাচ্ছে, ব্লু কালারের, পিঙ্ক কালারের যে গ্যাস মলিকিউলস গুলো সেগুলো দেখতে পাচ্ছিস ইন্টারমিক্স করে যাচ্ছে। গ্যাসেস হ্যাভ লোয়ার ডেনসিটি দ্যান দ্যাট অফ সলিডস অ্যান্ড লিকুইডস। সলিড এবং লিকুইডের চাইতে গ্যাসের ডেনসিটি কিন্তু অবশ্যই কম হবে, কারণ ডেনসিটি হচ্ছে পার ইউনিট ভলিউমে কতটা ম্যাটার রয়েছে, মাস পার ইউনিট ভলিউম। তো যেহেতু গ্যাস মলিকিউলস গুলো অনেক ছড়িয়ে থাকবে, অনেক দূরে দূরে থাকবে, তো ইউনিট ভলিউম 1 সিসি বা 1 ml বা 1 লিটারের মধ্যে কিন্তু মাস বা নাম্বার অফ মলিকিউলস কম থাকবে, এবং যার জন্য তাদের লোয়ার ডেনসিটি হবে সলিড এবং লিকুইডের চাইতে। তাহলে আমরা কি কি প্রপার্টি বললাম গ্যাসের? তাদের ডেফিনিট শেপ বা ভলিউম থাকছে না, তাদেরকে সহজে তুমি কম্প্রেস করতে পারো। গ্যাস মলিকিউলস গুলো কিন্তু দেয়ালের গায়ে ধাক্কা দিচ্ছে, অল ডাইরেকশনে ধাক্কা দিচ্ছে এবং প্রেসার এক্সার্ট করছে। গ্যাস মলিকিউলস গুলো তারা ইকুয়ালি ইন্টারমিক্স করছে একে অপরের সাথে, অল প্রপোর্শনে, উইদাউট এনি মেকানিক্যাল এড, কোনো রকম কোনো বাইরে থেকে কোনো এনার্জি দেওয়া ছাড়া কিন্তু নিজেদের মধ্যে মিক্সিং আপ করছে। অ্যান্ড গ্যাসেস হ্যাভ লোয়ার ডেনসিটি, গ্যাস মলিকিউলস গুলোর কিন্তু ডেনসিটি সলিড বা লিকুইডের চাইতে কিন্তু অনেকই কম হয়। তো গ্যাসের প্রপার্টিকে আমরা কি করব না, তারা কিসের কিসের উপরে ডিপেন্ডেন্ট সেই ব্যাপারগুলো আমরা জানার চেষ্টা করব। এখন আমাদের যেটা প্রয়োজন সেটা কি না, সেটা হচ্ছে যে গ্যাস ল। এই গ্যাস ল মানে তারা কানেক্ট করবে লটাকে গ্যাসের যে প্যারামিটার যেগুলো দিয়ে গ্যাসকে এক্সপ্লেন করা হয়, গ্যাসের প্রপার্টিগুলোকে বলা হয়, সেই প্যারামিটার গুলোকে কানেক্ট করবে। কি কি প্যারামিটার আছে গ্যাসের ক্ষেত্রে না, সবাই আমরা জানি গ্যাসের ভলিউম, গ্যাসের প্রেসার, গ্যাসের টেম্পারেচার আর গ্যাসের নাম্বার অফ মোলস। এই চারটে প্যারামিটার কিন্তু মেনলি আমাদের দরকার। তো চারটে প্যারামিটারের মধ্যে যে কোনো দুটোকে কনস্ট্যান্ট রেখে অন্য দুটোর মধ্যে যে রিলেশনশিপ পাওয়া যাবে সেগুলোই হচ্ছে গ্যাস লজ। গ্যাস লজ আর কিছুই না, এই যে চারটে প্যারামিটার রয়েছে তার মধ্যে দুটোকে তুমি ফিক্সড করে দেবে, বাকি দুটোর মধ্যে রিলেশনশিপ পাবে। সেভাবে বয়েলস ল, চার্লস ল, অ্যাভোগাড্রো ল, যেগুলো আমরা আজকে আলোচনা করব, খুব সোজা, খুব ইজি ব্যাপার, তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সেগুলোই হচ্ছে গ্যাস ল, যেগুলো এই প্রেসার, ভলিউম, টেম্পারেচার এবং নাম্বার অফ মোলস তার মধ্যে যে কোনো দুটোকে একে অপরের সাথে রিলেশনশিপ দেবে বা কানেক্ট করবে, রিলেশনশিপ বোঝাবে। তো কি কি আমাদের ল গুলো রয়েছে আমরা একবার ঝটপট দেখে নিই কি কি ল গুলো রয়েছে। ল গুলোর মধ্যে প্রথমে আসছে বয়েলস ল, যেটা আজকে আমরা পড়ব, রিলেশনশিপ বিটুইন ভলিউম অ্যান্ড প্রেসার। আমরা ভলিউম এবং প্রেসারের মধ্যে রিলেশনশিপ বের করব যখন টেম্পারেচার এবং নাম্বার অফ মোলসটা কনস্ট্যান্ট থাকবে। এখানে কি না, এখানে অবশ্যই কিন্তু বাকি ফ্যাক্টর কনস্ট্যান্ট থাকছে, কি এন এবং টি। কতখানি পরিমাণ গ্যাস নিয়েছো তার টেম্পারেচার কত সেটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। চার্লস ল,
ভলিউমের সাথে টেম্পারেচারের রিলেশনশিপ ভি এর সাথে টি এর, তাহলে প্রেসার এবং নাম্বার অফ মোলস বা মলিকিউলস সেটা কিন্তু ফিক্স থাকবে। আবার কি গেলুস্যাক্স, সেটা হচ্ছে কি এখানে ভলিউম আর টেম্পারেচার, তাহলে গেলুস্যাক্স রিলেশনশিপ বিটুইন প্রেসার এন্ড টেম্পারেচার, তাহলে কনস্ট্যান্ট থাকবে কে? কনস্ট্যান্ট নিশ্চয়ই ভলিউম এবং নাম্বার অফ মোলস কনস্ট্যান্ট থাকবে। লাস্টলি আমরা ভলিউমের সাথে নাম্বার অফ মোলস বা মলিকিউলস এর রিলেশনশিপ বের করব, তাহলে সেক্ষেত্রে কনস্ট্যান্ট থাকবে কে? কনস্ট্যান্ট থাকবে কিন্তু প্রেসার এবং টেম্পারেচার। তাহলে এই চারটে যে গ্যাস ল, প্রাইমারিলি চারটে, এছাড়াও আরো দুটো রয়েছে, প্রাইমারিলি যে চারটে গ্যাস ল তুই দেখতে পাচ্ছিস, সেই চারটে গ্যাস ল, একটা বয়েলস ল, ভলিউমের সাথে প্রেসারের রিলেশনশিপ কনস্ট্যান্ট, বাকি দুটো চার্লস ল, টেম্পারেচারের সাথে ভলিউমের রিলেশনশিপ যেখানে প্রেসার আর নাম্বার অফ মোলস কনস্ট্যান্ট, গেলুস্যাক্স ল সেখানে প্রেসার আর টেম্পারেচার কিন্তু কনস্ট্যান্ট, প্রেসার আর টেম্পারেচার মধ্যে রিলেশনশিপ বের করছি, ভলিউম এবং নাম্বার অফ মোলস কনস্ট্যান্ট, আর অ্যাভোগাড্রো ল সেটা কিন্তু ভলিউম আর নাম্বার অফ মোলস বা মলিকিউলস এর সাথে, সেখানে প্রেসার এবং টেম্পারেচারটা কনস্ট্যান্ট রয়েছে। তো এই লগুলো আমরা রিলেশনশিপগুলো আমরা জাজ করার চেষ্টা করব, এই রিলেশনশিপগুলো বোঝার চেষ্টা করব এবং তার উপরে বেস করে আমাদের রিলেশনশিপগুলো এগোবে এবং কম্বিনেশন করা হবে মোর দ্যান ওয়ান রিলেশনশিপ ইত্যাদি দিয়ে। এবারে দেখ আমরা চলে আসছি বয়েলস ল। তো বয়েলস ল খুবই সোজা, আমরা আগেও পড়ে এসেছি, তবুও জিনিসটাকে একবার বলে দেয়া, ডিসকাস করে দেয়া, কারণ এখানে বয়েলস ল এর উপরেও কোশ্চেন দিতে পারে। তো কি না, বয়েলস লতে আমরা স্টেটমেন্টটা যদি ভালো করে দেখি তাহলে বুঝতে পারবো যে সেখানে কি না টেম্পারেচার কনস্ট্যান্ট রয়েছে, at constant temperature fixed amount মানে number of moles of fixed, temperature fixed, number of moles of fixed, the pressure of a fixed amount gas varies inversely with the volume, this is known as Boyle's law। তাহলে বয়েলস লতে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে টেম্পারেচারটা কিন্তু কনস্ট্যান্ট রেখেছে, এখানে টেম্পারেচারটা কাঁটাটা এইখানে রয়েছে এবং টেম্পারেচারের কাঁটাটা ওই জায়গাতেই রয়েছে, টেম্পারেচারের কাঁটা কোনো চেঞ্জ হয়নি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমি কিন্তু বয়েলস ল উপর থেকে প্রেসার অ্যাপ্লাই করছি, তো প্রেসার কিন্তু এখানে যা ছিল প্রেসার কিন্তু এখানে কাঁটাটা ঘুরে গেছে, দেখ প্রেসার অ্যাপ্লাই করেছি, তো অটোমেটিক্যালি ভলিউম কিন্তু ডিক্রিজ করে গেছে, ভলিউম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এই বিষয়টাই কিন্তু আমরা বয়েলস ল এর মধ্যে পড়ি যে টেম্পারেচার এবং নাম্বার অফ মোলস যদি কনস্ট্যান্ট থাকে তাহলে একটা গ্যাসের প্রেসার ভলিউমের সাথে ইনভার্সলি কোরিলেটেড হয়। এটা নতুন করে আর কিছু বোঝানোর নেই। এ নিয়ে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে এটাই যে ম্যাথমেটিক্যাল ফর্ম, ম্যাথমেটিক্যালি পি ইনভার্সলি প্রপোর্শনাল টু ভি যখন টি এবং এনটা কনস্ট্যান্ট থাকছে এবং পি ইকুয়ালস টু কে বাই ভি, মানে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট তুলে দিলাম, বা পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট মানে প্রেসার এবং ভলিউমের মাল্টিপ্লিকেশন একটা কনস্ট্যান্ট। যদি ধরা যায় যে ইনিশিয়ালি ভলিউম V1 এবং তার উপরে প্রেসার P1 ছিল এবং তারপরে ভলিউম V2 এবং প্রেসার P2 দেওয়ার পর ভলিউম V2 হলো, প্রেসার কমানো হয়েছে বাড়ানো হয়েছে, যেমন হবে তেমন হবে, তাহলে আমরা লিখতে পারি কি না P1 V1 equals to P2 V2 equals to constant or P1 by P2 equals to V2 by V1। এই ল কখন অ্যাপ্লিকেবল হবে না, এই ল কিন্তু সবসময় খুব
লো প্রেসারে এবং হাই টেম্পারেচারে অ্যাপ্লিকেবল হবে। লো প্রেসারে এবং হাই টেম্পারেচারে অ্যাপ্লিকেবল হবে, লো টেম্পারেচার বা হাই প্রেসারে অ্যাপ্লিকেবল হবে না। এই কথা তুই নিজেও বুঝতে পারছিস, আমি তোকে একটু বলছি এই ব্যাপারটা যে হাই প্রেসারে এবং লো টেম্পারেচারে কেন অ্যাপ্লিকেবল হবে না এই সম্পর্কে আমি তোকে একটু বলছি, তুই আমার কথাটা একটু শোন, তাহলেই বুঝতে পারবি যে আমি কি বলতে চাইছি। তো আমরা এখানে দেখ, একটা বিষয় তোকে জানতে হবে, একটু আমি বলি কয়েকটা কথা, আমি পরের দিন কারো বলবো, এটা আর একটা পার্টও আমাদের পড়তে হবে। তো বেসিক্যালি আমরা যে লটা পড়ছি সেটা হচ্ছে কি, আইডিয়াল গ্যাস ল। এখন প্রশ্ন হচ্ছে যে আইডিয়াল গ্যাস মানে কি, আইডিয়াল গ্যাস বলতে কি বোঝায়? এটার মানে দুটো কন্ডিশন বা ক্রাইটেরিয়া, দুটো ক্রাইটেরিয়া বা কন্ডিশন কি না, এক নম্বর হচ্ছে দেয়ার ইজ নো intermolecular attractive force among gas molecules। আর দু নম্বরে কি, gas molecules should be considered as point masses। এই দুটো কথা কিন্তু একটু মনে রাখতে হবে। কি কি কথা? There is no intermolecular attractive force among gas molecules। গ্যাস মলিকিউলস এর মধ্যে কোনো ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্স নেই, অ্যাট্রাকশনের জন্য যে ফোর্সটা সেটা নেই। তুই বলবি এ কথা আমার নতুন কি, এটা তো আগেই জানতাম। কিন্তু সত্যি সত্যি একটা জিনিস ভাবতে হবে তোকে, যে গ্যাস মলিকিউলস কেন, পৃথিবীতে যে কোনো কিছুই তার মধ্যে কিন্তু অ্যাট্রাকটিভ ফোর্স রয়েছে। সেটা নীল হতে পারে না, গ্যাসের ক্ষেত্রে কম হতে পারে কিন্তু নীল হতে পারে না, একদমই কোনো অ্যাট্রাকটিভ ফোর্স নেই, এই ব্যাপারটা কখনোই সম্ভবপর নয়। তাহলে গ্যাস মলিকিউলস এর মধ্যে কোনো অ্যাট্রাকটিভ ফোর্স নেই, একেবারেই কোনো অ্যাট্রাকটিভ ফোর্স নেই, এই ব্যাপারটা কিন্তু একটা আইডিয়াল কন্ডিশন। কারণ গ্যাস মলিকিউলস গুলোকে যদি রাখা যায় তাহলে কিছু না কিছু অ্যাট্রাকটিভ ফোর্স তাদের মধ্যে থাকবেই, না হলে আজকে অক্সিজেন গ্যাসকে লিকুইড অক্সিজেন বানানো যেত না। অবশ্যই তার নিজস্ব কিছু অ্যাট্রাকটিভ ফোর্স রয়েছে, যেটা প্রেসার দিলে আরো বাড়তে থাকে এবং তখন গ্যাস লিকুইডে কনভার্ট হতে থাকে। আর কি, গ্যাস মলিকিউল শুড বি কনসিডার্ড অ্যাজ পয়েন্ট মাসেস। পয়েন্ট মাস মানে কি, মানে ইট হ্যাজ নো ইন্ডিভিজুয়াল ভলিউম। গ্যাস মলিকিউলস এর নিজস্ব কোনো ভলিউম নেই, ঠিক করে লিখে দিচ্ছি, ভলিউম, নিজস্ব কোনো ভলিউম নেই। এটা কি সত্যি? গ্যাস মলিকিউলস এর নিজস্ব কিছু না কিছু ভলিউম আছে, কম হতে পারে কিন্তু তারও তো নিজস্ব কিছু ভলিউম আছে। তো সেসব আমরা পরে দেখব যে তার নিজের ভলিউম কত বা অ্যাট্রাকটিভ ফোর্স কত, সেসব আমরা পরে ক্যালকুলেট করব, কথা দিলাম। কিন্তু আপাতত আমরা একটা বিষয় বুঝতে চাই, সেটা হচ্ছে যে আইডিয়াল গ্যাস আর রিয়েল গ্যাস, তার মধ্যে ডিফারেন্স যেটা, সেটা হচ্ছে কি না, রিয়েল গ্যাস বললে বোঝায় যে তাদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স রয়েছে এবং গ্যাস মলিকিউলসের তার ভলিউম, নিজের কোনো ভলিউমও আছে।
যে গ্যাসগুলো পাওয়া যায়, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, যে গ্যাসগুলো পাওয়া যায় সে গ্যাসগুলো কি রিয়েল। তো রিয়েল গ্যাস বললে আমরা একথা বলতে পারি যে হ্যাজ ইন্টার মলিকিউলার অ্যাট্রাকশন, দো ইট ইজ ভেরি লেস। একটা জিনিস ভাবতে হবে যে লেস হতে পারে, অ্যাট্রাকটিভ ফোর্স লেস হতে পারে। আর কি না, আর হচ্ছে গ্যাস মলিকিউলস অলসো হ্যাভ সাম ইন্ডিভিজুয়াল ভলিউম। এবারে কথাটা বোঝার চেষ্টা কর, আমি যে কথাটা বলছি সেটা বোঝ। তার মানে একটা বিষয় পরিষ্কার যে গ্যাস মলিকিউলস গুলো, তাদের মধ্যে আমি ধরে নিয়েছি, আমি অ্যাজিউম করেছি যে কোনো অ্যাট্রাকটিভ ফোর্স নেই এবং মলিকিউলসের নিজস্ব কোনো ভলিউমও নেই। এই অবস্থায় আমি বয়েলসের লটাকে প্রুভ করছি বা বয়েলসের লটাকে এক্সপ্লেন করছি। তাহলে এখানেই একটা গোলমাল থেকে যাচ্ছে যে যদিও অ্যাট্রাকটিভ ফোর্স আছে তবুও কিন্তু আমরা ধরে নিচ্ছি যে সেখানে কোনো অ্যাট্রাকটিভ ফোর্স নেই। রিয়েল গ্যাসের এক্সাম্পল আছে, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সব এক্সাম্পল আছে। আইডিয়াল গ্যাসের কি কোনো এক্সাম্পল আছে? আইডিয়াল গ্যাসের কোনো এক্সাম্পল নেই। আইডিয়াল মানেই হচ্ছে এটা যে যেটা হয় না, যেটা আইডিয়াল, যেটা পাওয়া যায় না। রিয়েল মানে কি? আমরা যেটা পাই। রিয়েল মানে আমাদের যেটা হাতের কাছে রয়েছে, যেগুলো আমরা পাই, যেটা বাস্তব। আর আইডিয়াল মানে কি? আদর্শ, যেটা হওয়া উচিত কিন্তু হয় না, পাওয়া যায় না। তোকে যদি বলে যে আদর্শ স্টুডেন্ট কিরকম হবে, তুমি কি আদর্শ স্টুডেন্ট না আদর্শ স্টুডেন্ট নয়? আইডিয়াল স্টুডেন্ট জিজ্ঞাসা করে। আইডিয়াল স্টুডেন্ট মানে কি? সে মানে সবসময় পড়াশোনা ছাড়া আর কিছু চিন্তাই করবে না, সবসময় পড়বে, দিন রাত পড়াশোনা করতেই থাকবে, পড়াশোনা নিয়ে ভাববে, খেতে খেতে ভাববে, ঘুমোতে ঘুমোতে ভাববে, সব সময় সব কাজের মধ্যেই ভাববে সে পড়াশোনা, মানে একদম আইডিয়াল ছাত্র। এরকম পাওয়া যায় না? পাওয়া যায় না। এত এরকম পাওয়া যায় না। হয়তো 1 মাস 2 মাস হয়তো সে সবসময় পড়াশোনা নিয়ে ভাবছে, পরীক্ষার আগে ভাবছে, এটা হতে পারে। তো সারা জীবন ধরে যতদিন সে স্টুডেন্ট থাকলো ততদিন ধরে ভাবতে থাকলো, একটা সেকেন্ড, একটা মুহূর্তের জন্য, এমনটা হতেই পারে না। তাহলে আইডিয়াল কিন্তু কখনোই পাওয়া যায় না। কিন্তু একটা জিনিস ভাবতে হবে যে রিয়েল যারা আছে তারাই কিন্তু আন্ডার সার্টেন এক্সপেরিমেন্টাল কন্ডিশন তারা কিন্তু আইডিয়ালের মতো বিহেভ করে। কিরকম ব্যাপারটা? তুই বয়েলসের লকে প্রুভ করতে গেলি, তো বয়েলসের লকে যখন প্রুভ করতে যাবি তোর গ্যাস চাই। বয়েলস ল কিসের জন্য? আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা কর। বয়েলস ল কিসের জন্য? বয়েলস ল হচ্ছে আইডিয়াল গ্যাসের জন্য। তুই এক্সপেরিমেন্ট করবি যখন গ্যাসটা নিতে যাবি, কি গ্যাস নিবি? তুই অক্সিজেন, নাইট্রোজেন, এয়ার কিছু একটা নিবি, এরকম ধরনের কিছু একটা গ্যাস নিবি, যে গ্যাসগুলো কি রিয়েল। তাহলে তুই রিয়েল গ্যাস নিয়ে আইডিয়াল গ্যাসের লকে কি করে তুই প্রুভ করবি? মিলবে না। এই জায়গাতেই সমস্যা, যে বয়েলস ল, চার্লস ল বা অ্যাভোগাড্রো যাই বলিস না কেন, এই আইডিয়াল গ্যাসের যে ল গুলো, এই ল গুলো যদি তুমি এক্সপ্লেন করতে চাও তাহলে কিন্তু তোমাকে রিয়েল গ্যাস নিয়েই করতে হবে। কিন্তু রিয়েল গ্যাস নিয়ে তোমাকে প্রেসারটাকে, রিয়েল গ্যাস তার প্রেসারটা লো করতে হবে, টেম্পারেচারটা হাই করে দিতে হবে, তাহলেই সে আইডিয়ালের মতো বিহেভ করতে শুরু করবে। কেন প্রেসার লো করে দিলে হবে? প্রেসার লো করে দেওয়া মানে ভলিউম বেড়ে যাওয়া। ভলিউম বেড়ে যাওয়া মানে মলিকিউলগুলো অনেক দূরে দূরে চলে যাওয়া। তার ফলে ওটা রিয়েল গ্যাস হলেও তার মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্সটা প্রায় নেগলিজেবল বা প্রায় জিরো করে দিতে পারি, এরকম সিচুয়েশন চলে আসবে। আমার কথাটা আবার বোঝার চেষ্টা কর, যে আমি যদি প্রেসার কম রাখি, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন প্রেসার কম রেখে যদি বেশি ভলিউমের মধ্যে যদি গ্যাসটা রাখি, তাহলে কি হবে? গ্যাস মলিকিউলস গুলো দূরে দূরে চলে যাবে,
আজকে তুই চিন্তা কর যদি ওকে যদি কম্প্রেস করে যদি অল্প জায়গার মধ্যে রাখতাম, তাহলে তো গ্যাস মলিকুলসের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স ক্রিয়েট হতো। সেই অবস্থায় আমি অ্যাট্রাকটিভ ফোর্সটাকে জিরো কি ধরতে পারতাম? পারতাম না। ওই অবস্থায় এক্সপেরিমেন্ট করলে আরোই মিলতো না। তার মানে রিয়েল গ্যাসই আইডিয়াল গ্যাস কখন না, যখন প্রেসার কম টেম্পারেচার বেশি। টেম্পারেচার বেশি রাখলে কি হবে, মলিকুলগুলো কোনো সময় কাছাকাছি আসতে পারবে না, দৌড়দৌড়ি করে দূরে চলে যাবে, অ্যাট্রাকটিভ ফোর্সটা একেবারেই থাকবে না। তো এইভাবে কি করা হবে না, রিয়েল গ্যাসগুলোকে নিয়ে আইডিয়াল গ্যাসের এক্সপেরিমেন্ট করা হবে, কিন্তু মেলাতে গেলে তোমাকে সবসময় প্রেসারটা কম কিন্তু টেম্পারেচারটা সবসময় বেশি রাখতে হবে। তাহলে তোকে যদি কখনো বলে বয়েলস ল কখন ভ্যালিড, তাহলে তুই সবসময় কি বলবি না, লো প্রেসার, সবসময় তুই কি বলবি, এই দেখ লো প্রেসার আর হাই টেম্পারেচার এই অবস্থায় ভ্যালিড। বোঝা গেল যে যে কোনো টেম্পারেচার যে কোনো প্রেসারে কিন্তু বয়েলস ল ভ্যালিড হবে না। তো বয়েলসকে দেখতেই পাচ্ছিস যে এই বয়েলস এই অনেক দিন আগে তিনি আর কি এই ল দিয়েছেন, সেটা আজও এই ল আমরা পড়ছি, এমন কিছু সমস্যাদায়ক কিছু ল দেননি উনি, তবে 17th সেঞ্চুরিতে এই ল বলে অনেক দিনের পুরানো ল। এরপর আমরা চলে আসছি যে দেখ একটা গ্যাস এ যদি হয়, এ বলে গ্যাস, তার ইনিশিয়াল প্রেসার হচ্ছে P1 এবং ভলিউম V1, তাহলে প্রেসারটা যদি তুই কমিয়ে দিস P2 করে দিস, তাহলে ভলিউমটা কিন্তু বেড়ে যাবে, কারণ প্রেসার আর ভলিউম ইনভার্সলি কোরিলেটেড। তাহলে কিন্তু টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকতে হবে, নাম্বার অফ মোলসটা কনস্ট্যান্ট থাকতে হবে, P1 V1 ইকুয়ালস টু P2 V2 ইকুয়ালস টু কনস্ট্যান্ট লিখতে পারি। এরপর দেখ যে আমরা গ্রাফ আঁকবো, গ্রাফের রিপ্রেজেন্টেশনটা একবার বোঝার চেষ্টা করব। সেটা হচ্ছে কি না, আমরা প্রেসারের সাথে ভলিউমের গ্রাফ করছি। তো প্রেসারের সাথে যখনই তুই ভলিউমের গ্রাফ করবি তখন কিন্তু সেটা রেক্ট্যাঙ্গুলার হাইপারাবোলা টাইপের কার্ভ হবে। কারণ একটাই যে তুই ভালো করে ভেবে দেখ যে ভলিউম যখন বাড়বে, প্রেসার যখন বেশি তখন ভলিউমটা কম। এই দেখ ভলিউমটা কম, আস্তে আস্তে প্রেসারটা কমছে, এই দেখ প্রেসারটা এরকম এরকম ভাবে কমছে, অটোমেটিক্যালি ভলিউমটা কিন্তু বাড়ছে। তো একটা ঘটনা তুই মনে রাখবি, সেটা হচ্ছে টেম্পারেচারটা আমি কনস্ট্যান্ট রেখেছি, কিন্তু কনস্ট্যান্ট টেম্পারেচার মানে কি? কনস্ট্যান্ট টেম্পারেচার মানে হচ্ছে যে আমি যতক্ষণ পর্যন্ত এক্সপেরিমেন্ট চলবে ততক্ষণ পর্যন্ত আমি টেম্পারেচার চেঞ্জ করব না। T1 টেম্পারেচার হলে T1ই থাকবে, বা T2 টেম্পারেচার হলে T2ও থাকবে। ধর আমি প্রথম এক্সপেরিমেন্টটা 30 ডিগ্রি সেলসিয়াসে করলাম, পরের এক্সপেরিমেন্টটা আমি করলাম 50 ডিগ্রি সেলসিয়াসে, তাহলে প্রথমের যে গ্রাফটা যেটা গেছে সেই গ্রাফের উপরের দিয়েই কিন্তু পরের গ্রাফটা যাবে, কারণ টেম্পারেচার যদি তুমি বাড়াও তাহলে টেম্পারেচারের সাথে কিন্তু প্রেসার এবং ভলিউম দুটোই কিন্তু ডাইরেক্টলি প্রপোর্শনাল টেম্পারেচারের সাথে। মাইন্ড দ্যাট, টেম্পারেচার বাড়ালে প্রেসারও বাড়ে ইন্ডিভিজুয়ালি, টেম্পারেচার বাড়লে প্রেসারও বাড়ে, টেম্পারেচার বাড়লে ভলিউমও বাড়ে। তো সেই জন্য টেম্পারেচার T1 এর চাইতে যদি T2 বেশি হয়ে যায় তাহলে অটোমেটিক্যালি প্রেসার এবং ভলিউমের যে কার্ভ হবে সেই কার্ভটা কিন্তু তার উপর দিয়ে যাবে। আবার যদি কেউ এরকম ধরনের আরো একটা কার্ভ করে, এখানে যদি T3 লেখে, তাহলে বোঝাই যাচ্ছে যে T3 কিন্তু গ্রেটার দ্যান T1 এবং T2। তো বয়েলস লতে যখন কার্ভ করবি প্রেসারের সাথে ভলিউমের, সবসময় কিন্তু কার্ভটা এরকম নেচার দেখাবে। নেক্সট আমি তোকে যেটা বলবো সেটা তুই দেখ যে এই কার্ভগুলোকে বলে আইসোথার্ম। কারণ আইসোথার্ম মানে কি, একটা কার্ভ যখন আমি বানাচ্ছি তাতে আমি টেম্পারেচারে কোনো চেঞ্জ করছি না। টেম্পারেচারে যদি চেঞ্জ না করা হয়, তুই নিশ্চয়ই এখন থার্মোডাইনামিক্স পড়ার পরে এখন আর নিশ্চয়ই বলে দিতে হবে না যে ডেল্টা টি মানে কোনো রকম কোনো টেম্পারেচারের
চেঞ্জ হবে না, টেম্পারেচারের কোনো চেঞ্জ হবে না, এরকম সিচুয়েশানে কিন্তু আমরা তার ডেল্টা টি এর ভ্যালু যেটা, সেই ডেল্টা টি এর ভ্যালুটা কিন্তু আমরা 0 রাখছি। সেই কারণে এই যে কার্ভগুলো আছে এগুলোকে বলা হয়েছে কি আইসোথার্ম, এদের বলা হয়েছে আইসোথার্ম। বয়েস লয় যে কার্ভগুলো হয় সেগুলো হচ্ছে আইসোথার্ম, কারণ টেম্পারেচারটা এখানে অবশ্যই কনস্ট্যান্ট আছে, থ্রু আউট দ্য প্রসেস কনস্ট্যান্ট আছে। আগে যাই, সেখানে কি দেখতে পাচ্ছি না, প্রেসারের সাথে 1/v কে আমরা কার্ভ করছি। দেখ ব্যাপারটা কিরকম না, প্রেসার প্রপোর্শনাল টু 1/v, তাহলে প্রেসার ইকুয়ালস টু কে ইন্টু 1/v। তো 1/v টাকে তুই এটাকে তুই y ধরলি, আর এটা m আর এটা x। তো যদি 1/v কে যদি তুই এক্স অ্যাক্সিস বরাবর প্লট করিস এবং প্রেসারটাকে যদি এই অ্যাক্সিস বরাবর প্লট করিস ওয়াই অ্যাক্সিস বরাবর, তাহলে এখানে কার্ভটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কি স্ট্রেট লাইনের কার্ভ পাসিং থ্রু অরিজিন, কারণ এখানে কোনো ইন্টারসেপ্ট নেই। y ইকুয়ালস টু mx এই ফর্মে কিন্তু ইকুয়েশনটা চলে এসছে। তো y ইকুয়ালস টু mx এই ফর্মে যদি ইকুয়েশনটা চলে আসে, এটা কিসের ইকুয়েশন? এটা কিন্তু স্ট্রেট লাইনের ইকুয়েশন পাসিং থ্রু অরিজিন। তো যার জন্যে আমরা কিন্তু এখানে অরিজিন দিয়ে পাস করিয়ে দেব। T1 টেম্পারেচার বা T2 টেম্পারেচার যদি T2 গ্রেটার দ্যান T1 হয়, তাহলে এইভাবে কার্ভটা হবে। যদি 1/v এর সাথে প্লট করো, নট v, এখানে 1/v এর সাথে প্লট করা হচ্ছে, তবে স্ট্রেট লাইন হবে। v এর সাথে প্লট করলে কিন্তু অন্য রকম হবে। তাহলে 1/v কেই কিন্তু আমি এক্স অ্যাক্সিস বরাবর রেখেছি। তাহলে এই কার্ভটা মনে রাখবি যে প্রেসারের সাথে 1/v এর যে কার্ভ বয়েস ল অনুযায়ী সেই কার্ভটা এরকম হবে, এবং T2 গ্রেটার দ্যান T1 দুটো আলাদা আলাদা টেম্পারেচার, T3 করতে পারি, আরো একটা টেম্পারেচার করতে পারি, কোনো অসুবিধার কিছু নেই। নেক্সট আমি তোকে যেটা বলছি সেটা হচ্ছে যে প্রেসারের সাথে, দাঁড়া আমি একটু মুছে দিই যাতে করে তুই বুঝতে পারিস, লেখার উপরে লেখা চলে এসছে, তো আমি তোকে মুছে দিয়ে দেখাচ্ছি যে এই বিষয়টা প্রেসারের সাথে 1/v এর যেরকম আমরা কার্ভ করেছি, সেরকম তুই যদি অ্যাক্সিসটাকে চেঞ্জ করিস 1/v আর p, তাহলে কিন্তু সেইগুলো একই রকমের কার্ভ হবে। অ্যাক্সিস চেঞ্জ করে কিন্তু পাসিং থ্রু দ্য অরিজিন স্ট্রেট লাইনের এটা কিন্তু চেঞ্জ হয় না। এবং স্লোপ এখান থেকে কে এর যে ভ্যালু সেটা y ইকুয়ালস টু mx আমি বলেছিলাম, কারণ p ইকুয়ালস টু k ইন্টু 1/v। তাহলে কে স্লোপ m মানেই হচ্ছে কি কে এর ভ্যালু যেটা সেটাই বেরোবে এখান থেকে, স্লোপ থেকে কনস্ট্যান্টের ভ্যালু বের করা যেতে পারে। তো তুমি p ভার্সেস 1/v প্লট করতে পারো বা 1/v ভার্সেস p এগুলো প্লট করতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। নেক্সট হচ্ছে পিভি। দেখ পিভি তো সবসময় কনস্ট্যান্ট, কারণ p যদি প্রপোর্শনাল টু 1/v হয় বা p ইকুয়ালস যদি k/v হয়, তাহলে পিভি ইকুয়ালস টু কি কে, মানে হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে পিভি এর মাল্টিপ্লিকেশন কিন্তু সবসময় কনস্ট্যান্টই হবে। তুমি পিভি এর সাথে পি কে প্লট করো বা পিভি এর সাথে ভি কে প্লট করো, এই ভ্যালু কিন্তু কোনো সময় চেঞ্জ হবে না, সবসময় কিন্তু এটা সেমই থাকবে, সবসময় এটা সেমই থাকবে। কারণ পিভিটা কি, পিভি কনস্ট্যান্ট, অলওয়েজ কনস্ট্যান্ট। প্রেসার আর ভলিউমের মাল্টিপ্লিকেশনটা অলওয়েজ কনস্ট্যান্ট। যেরকম আমি ধর তোকে আমি বলছি কিভাবে একটা চেঞ্জ হলে আরেকটা চেঞ্জ হয়ে যাবে, আমি যদি তোকে এরকম ভাবে লিখে দেখাই যে এখানে আমি প্রেসার লিখেছি, এখানে ভলিউম লিখেছি,
তো প্রেসার 1 অ্যাটমসফিয়ার, এটা 10 লিখেছি, এটা 2 লিখেছি, এটা 5 লিখেছি, এটা 2.5 লিখেছি, এটা 4 লিখেছি, এটা 5 লিখেছি, এটা 2 লিখেছি। এভাবে যদি তুই লিখতে থাকিস তাহলে লাস্টে এটা আমি 10 লিখেছি, এটা আমি 1 লিখেছি। তাহলে ভালো করে যদি খেয়াল করে দেখিস তাহলে দেখতে পাবি যে প্রেসার এবং ভলিউমের আমরা বিভিন্ন বিভিন্ন ভ্যালু দেখিয়েছি, কিন্তু সবসময় একটা বিষয় পরিষ্কার করে নেওয়া হয়েছে যে প্রেসার এবং ভলিউমের মাল্টিপ্লিকেশন যেন সেম থাকে, এটা যেন সেম হয়, এইভাবেই ব্যাপারটা করা হয়েছে। তো সেই জন্যে সবসময় কিন্তু প্রেসার ভলিউমের মাল্টিপ্লিকেশনটাকে তুমি প্রেসারের সাথে পুট করো বা ভলিউমের সাথে পুট করো, সবসময় কিন্তু এদের ভ্যালু কোনো চেঞ্জ হবে না। প্রেসার ভলিউম মাল্টিপ্লিকেশন কিন্তু এটা সবসময়তেই একটা ফিক্সড ভ্যালু হবে, সেটা পার্টিকুলার গ্যাসের উপর ডিপেন্ড করে এবং প্রেসার ভলিউমের ভ্যালু কি আছে সেটার উপরে ডিপেন্ড করে। তো এটার কথা আমি তোকে বললাম। নেক্সট আমি লগ পি ভার্সেস লগ ভি এই প্লটটা এরকম ভাবে দেখিয়েছি, এটা খুবই ইম্পর্টেন্ট। লগ পি ভার্সেস লগ ভি এটা পরীক্ষায় দেয়। তো এটা স্ট্রেট লাইন হলো কেন সেটার কথা আমি তোকে বলছি, তুই আমার কথাটা শোন। যে আমরা বলেছি যে পি ইকুয়ালস টু কে বাই ভি, মানে পিভি ইকুয়ালস টু কে। তো টেকিং লগ ইন বোথ সাইড আমরা লগ নিলাম, তাহলে লগ পিভি ইকুয়ালস টু লগ কে। তো লগের মাল্টিপ্লিকেশন মানে এটা প্লাস লগ ভি ইকুয়ালস টু লগ কে, তাহলে লগ পি ইকুয়ালস টু মাইনাস লগ ভি প্লাস লগ কে। তাহলে এটাকে যদি প্লট করা হয় y ইকুয়ালস টু এটা মাইনাস 1 ইন্টু এম এক্স প্লাস সি, এই ফর্মে এম ইকুয়ালস টু মাইনাস 1, মানে কি না থিটা গ্রেটার দেন 90 ডিগ্রি, এইখানে কার্ভটা এরকম হবে এবং এই থিটার ভ্যালু, এটার ভ্যালু 135 ডিগ্রি হয়। তো এখান থেকে আমি বুঝে গেলাম যে এটা y ইকুয়ালস টু mx প্লাস c, এবং এখানে যদি আমি এই কার্ভটাকে এখানে করে দিই, জয়েন করে দিই, তাহলে এই অংশটা বোঝাবে লগ কে, মানে ইন্টারসেপ্ট লগ কে বোঝাবে। এবং আমরা এইভাবে লগের যে রিলেশনশিপ সেটা কিন্তু এরকম ভাবে আমরা করতে পারি, লগের ভ্যালুগুলোকে আমরা এরকম ভাবে ইউজ করতে পারি। y ইকুয়ালস টু mx প্লাস c এখানে ফর্মে ইকুয়েশন চলে আসছে, এবং যেহেতু নেগেটিভ গ্রেডিয়েন্ট আছে m ইকুয়ালস টু মাইনাস 1, সেই জন্য যদি কোথাও পজিটিভ গ্রেডিয়েন্ট থাকে, m এর ভ্যালু যদি m যদি পজিটিভ হয়, তার মানে তুই বুঝবি যে ট্যান থিটা কিন্তু এরকম ভাবে, এটা এরকম ভাবে যাবে, কার্ভগুলো স্ট্রেট লাইন হবে, এইভাবে যাবে। যখন তুই ট্যান থিটা করবি 90 চাইতে কম হবে। কিন্তু যদি এম পজিটিভ না হয়ে গিয়ে যদি এম নেগেটিভ হয়, তাহলে কিন্তু এইভাবে কার্ভটা আসবে, যেখানে কিনা এটা ট্যান থিটা ইকুয়ালস টু কি হবে, ট্যান থিটা গ্রেটার দেন 90 ডিগ্রি হয়ে যাবে, আর এখানে থিটা লেস দেন 90। এই কথাগুলো খেয়াল রাখবি, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। বয়েলস ল থেকে তার এমনি বয়েলস ল লেখো এইসব জিজ্ঞাসা করবে না, তো যেসব জিজ্ঞাসা করতে পারে সেসব নিয়ে আমি তোকে বলছি, কোনো অসুবিধার কিছু নেই, এইসবই আছে, এগুলো নিয়েই তোকে পড়াশোনা করতে হবে। তো এটা কথা বললাম। এবারে আমরা চলে আসছি কি না চার্লস ল। দেখ একটা জিনিস বয়েলস লতে
আমি তোকে বলেছি, তোকে আর একবার আমি বলি, বয়েলস লতে যখন আমি এই কার্ভটা টেনেছি তখন এখানে যে থিটার ভ্যালু, θ1, θ2, আরও যদি তুই চেঞ্জ করিস θ3, তো θ1 get less than θ2 less than θ3। তো থিটা যত বাড়ে ট্যান থিটার ভ্যালুও তত বাড়ে, মানে স্লোপের ভ্যালুও তত বাড়তে থাকে। এই ব্যাপারটা তুই খেয়াল করবি। থিটা যত বাড়ে ট্যান থিটার, ট্যান 0 মানে 0, ট্যান 45 মানে 1, মানে 0 থেকে 45 যাচ্ছে, তাহলে কি হয়ে যাচ্ছে না তার ভ্যালুটা ইনক্রিজ করছে। তাহলে থিটার ভ্যালু বাড়া মানে ট্যান থিটার ভ্যালুটাও বাড়া, ট্যান থিটার ভ্যালুটা বাড়া মানে স্লোপের ভ্যালুটা বাড়া। এইগুলো ছোটখাটো ব্যাপার, ছোট্টখাটো ব্যাপার, এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় না, এগুলো সব জানিস তুই, তবুও একবার এইসব বিষয়টা একটু মনে করিয়ে দেওয়া। তো যাকে আমরা বয়েলস লয়ের পরে কিন্তু আমরা চার্লস লয়েতে চলে এলাম। যে ভদ্রলোককে দেখতে পাচ্ছিস তিনি হচ্ছেন জ্যাকস চার্লস। তো এই চার্লস কি বলেছিলেন না, তার ইনিশিয়াল স্টেটমেন্টটা ছিল একটু ডিফিকাল্ট। তিনি কি বলেছিলেন ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা কর। সেটা হচ্ছে কি না, তিনি বলেছিলেন যে একটা সার্টেন অ্যামাউন্ট অফ গ্যাস, মানে এনটা হচ্ছে কনস্ট্যান্ট, ওনার কাছে এনটা কিন্তু কনস্ট্যান্ট আর পিটাও কিন্তু কনস্ট্যান্ট, মানে প্রেসারটাও কনস্ট্যান্ট। তো এই ব্যাপারে উনি বলেছিলেন যে কোনো একটা গ্যাস তার সার্টেন অ্যামাউন্ট নেওয়া হয়েছে, প্রেসার কনস্ট্যান্ট রাখা হয়েছে, এই অবস্থায় যদি 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আমি ইনক্রিজ করি তাহলে তার ভলিউমটা কি হবে, ভলিউমটা ইনক্রিজ করবে। টেম্পারেচার ইনক্রিজ করলে ভলিউমটা ইনক্রিজ করবে, কিন্তু ভলিউমটা কতটা ইনক্রিজ করবে, আবার আমি বলছি তোকে ভালো করে আমার কথাটা বোঝার চেষ্টা কর। যে কোনো একটা গ্যাস নিয়ে যদি প্রেসার এবং নাম্বার অফ মোলসটা ফিক্সড রেখে যদি টেম্পারেচার চেঞ্জ করি তাহলে ওই গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াসে যা ভলিউম ছিল তার 1/273 পার্ট ইনক্রিজ করবে। যদি তুমি ডিক্রিজ করাও ডিক্রিজ করবে, যদি তুমি ইনক্রিজ করাও তাহলে ইনক্রিজ করবে। দেখ, আমি একটা গ্যাস নিয়েছি যার 0 ডিগ্রি সেলসিয়াসে তার ভলিউম কত, V0, টি ডিগ্রি সেলসিয়াসে ধরে নিলাম ভি। তাহলে এই টি ডিগ্রি টেম্পারেচার বাড়ানো হয়েছে, তাহলে তার ভলিউমটা যেটা ভি এর ভ্যালু কি হবে না, প্রথমে যা ছিল ভলিউম তাই প্লাস ইনিশিয়াল ভলিউমের 1/273 পার্ট বাড়বে। কতর জন্যে না 1 ডিগ্রি রাইজের জন্যে। তোমার 0 ডিগ্রিতে যা ভলিউম ছিল সেই ভলিউমের 1/273 পার্ট ইনক্রিজ করবে যদি তুমি 1 ডিগ্রি রাইজ করো। তো এখানে বলা হচ্ছে যে টি ডিগ্রি রাইজ করা হয়েছে, তাই 0 ছিল তার থেকে টি ডিগ্রি সেলসিয়াস করা হয়েছে, তাহলে ভলিউমটা কি হয়ে যাবে, ভলিউম V0 ছিল প্লাস V0/273 ইন্টু টি। V0 ছিল 0 ডিগ্রি সেলসিয়াসে, তাহলে এখন ভলিউমটা কত হবে, টি ডিগ্রি বাড়াবার পরে ভলিউম কত হবে, ভলিউম হবে V0 প্লাস V0/273 ইন্টু টি। পার ডিগ্রিতে 1 ডিগ্রিতে 1 দিয়ে মাল্টিপ্লাই হবে, টি ডিগ্রিতে টি দিয়ে মাল্টিপ্লাই হবে, সিম্পল ব্যাপার। তো V0 যদি তুই এখান থেকে কমন নিয়ে নিস তাহলে এখানে তুই পেয়ে যাবি যেটা, সেটা হচ্ছে কি না V = V0 1 প্লাস T/273 এরকম একটা
ফর্মুলা পাবি। এই ফর্মুলাটা যেটা রয়েছে সেটাকে যদি তুই একটু সিম্পলিফাই করিস তাহলে কি দেখতে পাবি না 273 এখানে চলে যাবে 273 প্লাস টি বাই 273। তো এইখানে সরি এইখানে এই 273 প্লাস টি এটাকেই বলা হয় কেলভিন স্কেলে টি কেলভিন, ক্যাপিটাল টি। এটাকেই আমরা বলবো ক্যাপিটাল টি, কারণ যে কোনো সেলসিয়াস স্কেলের সাথে 273 অ্যাড করলে যেটা হয় সেটা হচ্ছে কি কেলভিন স্কেলের টেম্পারেচার। তাহলে এখানে আমি ভি লিখতে পারি V0 ইন্টু ক্যাপিটাল টি বাই কি 273। তাহলে এগুলো তো V0টাও কনস্ট্যান্ট, 0 ডিগ্রিতে 273 কনস্ট্যান্ট, ভি প্রপোর্শনাল টু টি এই জিনিসটা এখান থেকে পাওয়া যায়, ক্যাপিটাল টি। ভি প্রপোর্শনাল টু ক্যাপিটাল টি এটা পাওয়া যেতে পারে রিলেশনশিপে চার্লস লয়ের যে বক্তব্য আছে সেই বক্তব্য থেকে আমরা এটা পাচ্ছি। তো আরেকবার বলছি, চার্লস লয়তে কি বক্তব্য দেয়া রয়েছে না 0 ডিগ্রি সেলসিয়াসে যা তার ভলিউম থাকে তার 1/273 পার্ট ইনক্রিজ করবে বা ডিক্রিজ করবে যদি আমি ইনক্রিজ বা ডিক্রিজ করাই। তো ভি ইকুয়ালস টু V0 প্লাস V0/273 ইন্টু টি করে দিতে হবে যদি তুমি টি ডিগ্রি ইনক্রিজ করাও। তো তাকে সিম্পলিফাই করে 273 প্লাস টি এলো, যেটাকে বলে কেলভিন স্কেলে টি কেলভিন। তো আমরা ভি প্রপোর্শনাল টু টি এখান থেকে পেয়ে গেলাম, কারণ এই টেম্পারেচারটা হচ্ছে কেলভিন স্কেলের টেম্পারেচার। এবার দেখ আমরা 273 প্লাস টি, তাহলে এটাই আমি বলেছিলাম যে অ্যাবসলিউট স্কেলে টেম্পারেচার এটা টি, ক্যাপিটাল টি। তাহলে এখানে V0 ইন্টু ক্যাপিটাল টি বাই 273 লিখে দিলাম। তাহলে সেখান থেকে পেয়ে গেলাম কি V0/273 হচ্ছে কে হচ্ছে কনস্ট্যান্ট, তার ভ্যালু কত V0/273। ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট কথা যে কে কনস্ট্যান্টটা কিন্তু আসলে V0/273। তাহলে সেটা বসিয়ে দিয়ে ভি ইকুয়ালস টু কে ইন্টু টি এখান থেকে পেয়ে যাচ্ছি। ইম্পর্টেন্ট একটা বক্তব্য। এবং তাই আমরা এই কথা বলছি যে কি বলছি, চার্লস ল at constant pressure the volume of fixed mass n is directly proportional to the Kelvin temperature or absolute temperature, proportional to Kelvin temperature or absolute temperature। মানে প্রেসার যদি কনস্ট্যান্ট রাখো, যদি নাম্বার অফ মোলস যদি কনস্ট্যান্ট রাখো, তাহলে ভলিউম টেম্পারেচার মানে কেলভিন স্কেলের যে টেম্পারেচার তার সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে। মানে ভি বাড়লে টি বাড়বে, টি বাড়লে ভি বাড়বে। সিম্পল ব্যাপার যে টেম্পারেচার বাড়লে ভলিউমও অটোমেটিক্যালি কিন্তু বাড়বে যদি আমি প্রেসারটা কনস্ট্যান্ট রাখি আর নাম্বার অফ মোলস বা মলিকিউলস কনস্ট্যান্ট রাখি। তুই দেখবি যে একটা মাঝে মাঝে কোশ্চেন দেয়, খুব সোজা কোশ্চেন, এরকম কোনো ব্যাপার নেই। তো সেখানে বলা আছে যে একটা ফুটবল নিয়েছো তুমি, ফুটবলের মধ্যে আমি পাম্প করে হাওয়া ভরছি, তো ফুটবলটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে পাম্প করে হাওয়া ভরার ফলে। তাহলে সেখানে আমি প্রেসারও বাড়াচ্ছি, আবার ফুটবলটার ভলিউমও বেড়ে যাচ্ছে। তাহলে এটা কি বয়েলস লকে সাপোর্ট করছে কি করছে না? এটার উত্তর কি হবে আমাকে বল। আমি একটা ফুটবল নিয়েছি, সেই ফুটবলের মধ্যে আমি পাম্প করে হাওয়া ভরাচ্ছি, তো তাতে আমি প্রেসার বাড়াচ্ছি, ফুটবলের মধ্যে প্রেসার বাড়াচ্ছি, সাথে সাথে ফুটবলটাও ফুলে উঠছে, মানে প্রেসারও বাড়াচ্ছি ভলিউমও বাড়ছে। কিন্তু এটা তো বয়েলস লয়ের বক্তব্য নয়। বয়েলস লতে তো বলা আছে যে প্রেসার ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম। তাহলে হাউ উইল ইউ এক্সপ্লেন দিস ফ্যাক্ট? এটা যদি তোকে জিজ্ঞাসা করে তাহলে তুই কি বলবি আমাকে বল, সোজা প্রশ্ন। স্যার ওখানে does not follow well, হ্যাঁ, মাসটা চেঞ্জ হচ্ছে, মানে নাম্বার অফ মোলসটা বাড়ছে। এক্স্যাক্টলি, নাম্বার অফ মোলসটা চেঞ্জ হচ্ছে, এবং নাম্বার অফ মোলসটা চেঞ্জ হলে কিন্তু বয়েলস ল ফলোড হবে না। বয়েলস লতে কিন্তু নাম্বার অফ মোলস, কারণ আমি যখন গ্যাস ভরছি তখন বেশি বেশি গ্যাস ওখানে দিচ্ছি, নাম্বার অফ মোলসটা চেঞ্জ করছি। ঠিক একই রকম ভাবে একটা পন্ডের
নিচে একটা এয়ার বাবল, সেটা কিন্তু ছোট থাকে। সেই এয়ার বাবলটা আস্তে 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 যখন উপরের দিকে আসে তখন কিন্তু এয়ার বাবলটা আস্তে আস্তে বড় হয়ে যায়, কারণ ওয়াটার কলামের যে প্রেসার সেই প্রেসারটা কিন্তু ওর ওপরে পড়ে বলে ওইটা ছোট থাকে। তো সারফেসে যখন আসে তখন কিন্তু আস্তে আস্তে ওয়াটার কলামের প্রেসারটা কমতে থাকে এবং অটোমেটিক্যালি কিন্তু সারফেসে ভলিউমটা কিন্তু এয়ার বাবলের ভলিউমটা কিন্তু বেশি হয়ে যায়। এ নিয়ে অনেক অঙ্কও রয়েছে, আমরা পরে দেখছি। তো আপাতত যেটা আমরা বলছিলাম সেটা হচ্ছে যে যদি আমরা ভলিউম একটা V1, কোনো একটা ভলিউম V1 এবং তার টেম্পারেচার T1 টেম্পারেচারে ভলিউম V1 এবং T2 টেম্পারেচারে যদি ভলিউম V2 আমরা রাখি, তাহলে কিন্তু V1/T1 = V2/T2 হয়। এটাই কাজে লাগবে, V1/T1 = V2/T2। তো V প্রপোর্শনাল টু, সেই জন্য সবসময় T হয়ে যাচ্ছে এবং এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা রিলেশনশিপ, V প্রপোর্শনাল টু T। তো সেখান থেকে আমরা গ্রাফ প্লট করছি, যে গ্রাফটা প্লট করছি সেটা তুই দেখ। গ্রাফটায় কি দেখানো হচ্ছে না, গ্রাফটায় দেখানো হচ্ছে যে এদিকে কিন্তু ডিগ্রি সেলসিয়াস আর এদিকে কিন্তু ভলিউম V প্লট করা হয়েছে। তো দেখ, আমরা বলেছি যে V প্রপোর্শনাল টু ক্যাপিটাল T, তাহলে V = K × T, তাহলে Y = mx। কিন্তু এখানে টিটা যেটা রয়েছে, এইটা যেটা গ্রাফে প্লট করেছি সেই টিটা কিন্তু এইটি নয়, এখানে হচ্ছে টিটা ডিগ্রি সেলসিয়াস। সেই জন্যে তুই এই অনুযায়ী প্লট করতে পারবি না, মানে অরিজিন দিয়ে তুই পাঠিয়ে দিতে পারবি না। এটা তোকে কি করতে হবে না, কোন টেম্পারেচারে ভলিউমটা 0, এখানে দেখ ভলিউমটা দেয়া রয়েছে, তো ভলিউমটা কোন টেম্পারেচারে 0 হবে, ভলিউমটা কোন টেম্পারেচারে 0 হবে না, আমরা আগেই বলেছি যে V0 যদি তার ইনিশিয়াল ভলিউম থাকে, তাহলে যদি তার T ডিগ্রিতে তার ভলিউম কত হবে না, V0 + V0 × T/273। তাহলে যদি V0 টেম্পারেচার T টেম্পারেচারটা যদি বাড়াই, তাহলে T টেম্পারেচার যদি কমাই, ডিক্রিজ করি, এটা যদি বাড়াই তাহলে এটা হবে। তাহলে ডিক্রিজ করলে কি হবে, V0 - V0 × T/273। তাহলে 273 যদি কমাই, মানে -273 করি, তাহলে V0 - 273/273 ইন্টু V0। V0 তো ছিলই, শুধু T এর জায়গায় 273 বসিয়েছি, তাহলে এটা বাদ গিয়ে কি হলো, V0 - V0 = 0। তার মানে কোন টেম্পারেচারে ভলিউমটা 0 হচ্ছে না, -273। তার মানে এই যে কার্ভটা যেটা -273 জায়গায়, ধর এইটা হচ্ছে -273, তাহলে এই কার্ভটা কিন্তু এই জায়গাটায় এসে জয়েন হবে, এই জায়গাটা এসে জয়েন হবে যদি এই জায়গাটা ধরে নিই -273 ডিগ্রি সেলসিয়াস। কারণ আমরা হিসাব করে পাচ্ছি যে 273 ডিগ্রি সেলসিয়াস যদি কমাই, তাহলে সেক্ষেত্রে তার ভলিউমটা 0 হয়ে যাবে, সেটাকে বলে অ্যাবসলিউট 0। এই টেম্পারেচারটাকেই বলে কি, অ্যাবসলিউট 0 টেম্পারেচার। এবং ওই টেম্পারেচারে কিন্তু সব গ্যাসের ভলিউমটাই কিন্তু 0 হয়ে যাবে, যে কোনো গ্যাসের, কারণ এটাই হচ্ছে লোয়েস্ট এভার টেম্পারেচার ইউনিভার্সের মধ্যে। এর চাইতে কম টেম্পারেচার হতে পারে না, এবং এই টেম্পারেচারটা এমন একটা টেম্পারেচার যে টেম্পারেচারে কিন্তু কোনো গ্যাসই এক্সিস্ট করে না, সে লিকুইড স্টেটে কনভার্ট হয়ে যায়। সেই জন্য গ্যাসের ভলিউম যদি আমরা কনসিডার করি, তাহলে সেখানে কোনো গ্যাসের ভলিউম আমরা পাবো না। এই কার্ভগুলোকে কি বলে, আইসোবার। এই কার্ভগুলোকে বলে আইসোবার, কারণ এখানে সবসময় প্রেসারটা আমাকে কনস্ট্যান্ট রাখতে হচ্ছে, প্রেসারটা আমাকে কনস্ট্যান্ট রাখতে হচ্ছে। এখানে প্রেসার যত বাড়ছে, দেখ P1 P2 P3 P4,
দেখ এই দিকে কিন্তু প্রেশারটা বাড়ছে, তাহলে প্রেশারটা বাড়লে কিন্তু ভলিউম, প্রেশারটা বাড়লে কিন্তু ভলিউম কমে, প্রেশারের সাথে ভলিউমের ইনভার্স রিলেশনশিপ। সেই জন্যে প্রেশার বেশি মানে কম ভলিউমের দিকে বা ভলিউম বা টেম্পারেচার সব কমের দিকে যাবে, কারণ প্রেশার যেহেতু আমি বাড়াচ্ছি সেই জন্যে অটোমেটিক্যালি ভলিউমটা কমছে, এবং ভলিউমটা কমা মানে অটোমেটিক্যালি ভলিউমের সাথে টেম্পারেচারের ডিপেন্ডেন্সি আছে, সেটাও কমানো। সেই জন্যে এখানে কিন্তু P1 P2 P3 P4 কিন্তু উল্টো দিকে গেছে। টেম্পারেচার দিয়ে যখন করছিলাম T1 T2 T3 যেদিকে যাচ্ছিল, এখানে কিন্তু তার উল্টো দিকে দেখানো আছে। এই জিনিসটা ভালো করে খেয়াল করে দেখ। নর্মাল কিন্তু বইতে যে কার্ভগুলো থাকে সেই কার্ভগুলোতে কিন্তু এই কনস্ট্যান্ট ফ্যাক্টরের ইনফ্লুয়েন্সগুলো লেখা থাকে না, যেটা কিনা আমি এখানে মেনশন করে দিয়েছি আইসো বার হলে কেমন হবে। এরপরে দেখ, আমরা তো এ কথা বলেইছিলাম, এটা আগেই বলেছি যে 273 যদি বাড়ানোর বদলে -273 করি, তাহলে এখানে কিন্তু চলে আসছে ভলিউম 0, যেটাকে বলে অ্যাবসলিউট 0, -273.15 ডিগ্রি সেলসিয়াস। এক্স্যাক্টলি ভ্যালুটা হচ্ছে এইটা। আচ্ছা, এখানে কিছু কিছু গ্রাফ আমি দিয়েছি, যেরকম ভলিউমের সাথে যদি অ্যাবসলিউট টেম্পারেচারে গ্রাফ করো, তাহলে দেখ -273 ডিগ্রি সেলসিয়াস মানেই তো 0 কেলভিন। তাহলে যদি তুই প্রেসারের সাথে আমি যদি গ্রাফটা যদি V প্রপোর্শনাল টু T, তাহলে V ইকুয়ালস টু K ইন্টু T, এটা যদি করি তাহলে আমাদের দাঁড়াচ্ছে যেটা, সেটা হচ্ছে কি y ইকুয়ালস টু mx। এই ফর্মে এই কার্ভটা চলে আসছে উইথ নো ইন্টারসেপ্ট। তাহলে সেন্ট্রাল পয়েন্ট দিয়ে কিন্তু এটা পাস করছে, স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। সেই জিনিসটা তুমি টি এর সাথে ভি এরও প্লট করতে পারো, স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন, কোনো অসুবিধার কিছু নেই। নেক্সট হচ্ছে ভি বাই টি কে ভি এর সাথে প্লট করা হয়েছে। ভি বাই টি কে মানে কি না, ভি ইকুয়ালস টু কে ইন্টু টি। তাহলে ভি বাই টি যদি করো তাহলে এটা কি কনস্ট্যান্ট, ভি বাই টি যদি করে দাও তাহলে কনস্ট্যান্ট। তো তাহলে কনস্ট্যান্ট মানে কি, তার ভ্যালু কোনো মতেই কোনো চেঞ্জ হবে না, সোজাই চলে যাবে, এই যে সোজা চলে গেছে। তার সাথে ভলিউম প্লট করলে না টেম্পারেচার প্লট করলে কোনো ব্যাপার নেই, কোনো চাপ নেই, সবসময় ভি বাই টিটা কনস্ট্যান্টই হবে চার্লস ল অনুযায়ী। তার মানে আমি দেখ সবসময় গ্রাফ যে তোর জানা পড়বে এরকম নয়, কিন্তু গ্রাফটা তোকে অ্যানালিসিস করে দেখতে হবে যে কি ধরনের গ্রাফটা এখানে হতে পারে। তো সেটার কথা বললাম, চার্লস ল এর গ্রাফের কথা বললাম। এটা হচ্ছে -273 কেলভিন, যেটা যে গ্রাফটা করেছিলাম সেই গ্রাফের মধ্যে একটা জিনিস মাঝে মাঝে আজকাল দিচ্ছে, সেই জন্য এই গ্রাফটা ইউজ করেছি। সেটা হচ্ছে এই ইন্টারসেপ্টটা কত। এই ইন্টারসেপ্টটা কত কিভাবে আমি বলবো না, ভি ভলিউম ইকুয়ালস টু কি না V0 প্লাস V0 ইন্টু টি বাই 273। তাহলে এখানে আমি ভলিউমের সাথে টি কে প্লট করছি, টি ডিগ্রি সেলসিয়াসকে প্লট করছি। তাহলে ভি ইকুয়ালস টু এখানে V0 বাই 273 ইন্টু টি প্লাস V0। তাহলে এখানে আমি যদি করি y ইকুয়ালস টু mx প্লাস c, তাহলে m গ্রেডিয়েন্ট সেটার ভ্যালু কি V0 বাই 273, আর এই ইন্টারসেপ্ট এটাই হচ্ছে c, তাহলে c এর ভ্যালু কত না V0, c ইকুয়ালস টু V0। আর tan থিটা মানে এখানে এক্সট্রাপোলেশন করা হয়েছে, কারণ -273 পর্যন্ত কেউ তো যেতে পারবে না কোনোদিন, এটা ইম্পসিবল ব্যাপার যে ওখান পর্যন্ত রিচ করা যায়নি। তো সেই জন্য আমরা ওটাকে ডট 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 দিয়ে বাড়িয়ে দেব। আর ইন্টারসেপ্ট কত হবে, গ্রেডিয়েন্ট কত হবে, এসব জিনিসপত্রগুলো কিন্তু আমরা খুব সহজেই বের করতে পারি গ্রাফটা অ্যানালিসিস করে। তাহলে দেখ নিশ্চয়ই বুঝতে পেরেছিস চার্লস ল খুব সোজা একটা ল, এবং সেটা দিয়ে তুই কাজ করতে পারিস। নেক্সট
স্যার হ্যাঁ স্যার এটার, হ্যাঁ এটাই বলছি, কোনটা? লগটাই বলছি। হ্যাঁ লগ ভি ভার্সেস লগ টি, এটাও তুই প্লট করতে পারিস। দেখ আমরা যেভাবে আহ, আগেরটা প্লট করেছি সেভাবেই তুই করতে পারিস। যে আমরা দেখেছি যে ভি প্রপোর্শনাল টু টি, তাহলে ভি ইকুয়ালস টু কে ইন্টু টি। তো লগ এদিকে নিলাম লগ ভি ইকুয়ালস টু লগ কে প্লাস লগ টি। তো এখানে y ইকুয়ালস টু, এটা লগ টি মানে লগ টি এর সাথে প্লট করছিস, তাহলে y ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। তাহলে y হচ্ছে লগ ভি, এক্স হচ্ছে লগ টি, আর সি হচ্ছে ইন্টারসেপ্ট যেটা লগ কে। এখানে তো ভ্যালুটা প্লাস আছে, তাহলে গ্রাফটা এরকম হবে না, গ্রাফটা এখানে ভুল আছে। লগ ভি লগ টি গ্রাফটা এই রকম ভাবে যাবে, কারণ এখানে এই 90 ডিগ্রির চাইতে কম হবে থিটাটা, কারণ এটা প্লাস আছে, লগ টি এটাকে প্লাস আছে। তো এই কার্ভটা হবে না, এই কার্ভটা হবে। এখানে কিন্তু জাস্ট তোকে, আর এই ইন্টারসেপ্টের ভ্যালুটা যেটা, এই যে ইন্টারসেপ্টের ভ্যালু সেটা লগ কে হবে। তো তুই করে দেখে নিতে পারিস, কোনো অসুবিধার কিছু নেই। লগ ভি ভার্সেস লগ টি যে কোনো কিছু প্লট করতে পারবি, কোনো অসুবিধার কিছু নেই। জাস্ট ইকুয়েশনটাকে কনভার্ট করে দেখে নিতে হবে। যেগুলো যেগুলো ডিফিকাল্ট হয় টয় সেগুলো তো এখানে অত তো দেয় না, কিন্তু মোটামুটি যেগুলো দেয় তার চাইতেই আমি বেশি বেশি করিয়ে দিচ্ছি। যেগুলো লাগবে টাকবে সবগুলোই তুই পেয়ে যাবি, অসুবিধার কিছু হবে না। তো বললাম, এবারে চলে আসছি আমরা গেলুস্যাক্স ল। কারণ আমাদের চারটে ল পড়তে হবে, তার মধ্যে বয়েলস ল, চার্লস ল অলরেডি আমরা বললাম। তো তারপরে আমরা গেলুস্যাক্স ল যেটা, সেটা নিয়ে আলোচনা করছি। তো গেলুস্যাক্স ল হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম, সেখানে ভলিউমটা কনস্ট্যান্ট থাকবে। প্রেশার ফর ফিক্সড মাস, মানে এখানে এন কিন্তু নাম্বার অফ মোলস কনস্ট্যান্ট আছে, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কেলভিন টেম্পারেচার অর অ্যাবসলিউট টেম্পারেচার, মানে প্রেশারটা কিন্তু ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি এরকম ভাবে হয়ে যাচ্ছে। তো প্রেশারের সাথে টেম্পারেচারের ডাইরেক্ট রিলেশনশিপ যদি নাম্বার অফ মোলস এবং ভলিউমটা কনস্ট্যান্ট থাকে, প্রেশার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি, প্রেশার পি ইকুয়ালস টু টি, তাহলে পি বাই টি ইকুয়ালস টু কে। এরকম অনেক গ্রাফ করতে পারিস, পি বাই টি ভার্সেস পি বা পি বাই টি ভার্সেস, এরকম গ্রাফগুলো এরকম করতে পারিস, এরকম কিছু ব্যাপার নেই। তুই নিজে করে করে দেখবি, নিজে করতে হয় এগুলো। পি ভার্সেস টি করতে পারিস, বা পি বাই টি ভার্সেস পি অর টি করতে পারিস, বা লগ পি ভার্সেস লগ টি করতে পারিস, পি ভার্সেস 1/t করতে, এগুলো তুই করতে করে করে দেখতে পারিস। এরকম কিছু প্রবলেম আশা করি হবে না। তুই নিজে যেরকম যেরকম চাইবি সেরকম সেরকম তুই প্লট করতে পারিস। অনেক রকমের আমাদের যেরকম খুশি আর কি এরকম দিয়ে দেয়, বিভিন্ন রকমের এরকম গ্রাফ দেয়। তো যাই দিক না কেন সেরকম কোনো অসুবিধা হওয়ার কথা না। তো গেলুস্যাক্সের ল হচ্ছে জাস্ট প্রেশার কিন্তু ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য টেম্পারেচার, যখন কিন্তু মাস এবং ভলিউমটা ফিক্স থাকছে, ডেফিনিট মাস এবং ভলিউম ফিক্স থাকছে, সেটা কথা আমি বললাম তোকে। এটাতে তুই গ্রাফেতে প্রেশার ভার্সেস টেম্পারেচার যদি সেলসিয়াসে প্লট করিস তাহলে তো এটা জিরো হবে না, এর মানে মানে আর কি এরকম ভাবে টানতে টানতে এরকম জিরো করে দেওয়া যেতে পারে। সেখানে বলা হচ্ছে যে এটা হচ্ছে আইসোকোর। আইসোকোর মানে কি ভলিউম কনস্ট্যান্ট। তো এখানে দেখতে পাচ্ছিস আস্তে আস্তে ভলিউমটা কিন্তু এদিক থেকে এদিকে বাড়ছে, এবং ভলিউমটা বাড়া মানে অটোমেটিক্যালি কিন্তু প্রেশারটা, ভলিউমটা বাড়ছে কিন্তু প্রেশারটা কমছে। সেই জন্য এখানে নিচের দিকে আর কি গ্রাফটা নেমে এসছে।
সবসময় বয়েস ল ফয়েস লর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে উপরের দিয়ে T1 T2 T3 এরকম ভাবে বাড়ে, আর এটার ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে কমতে থাকে, থিটার ভ্যালুটা আস্তে আস্তে কমতে থাকে। থিটা কমা মানে ট্যান থিটাও কমা, ট্যান থিটার ভ্যালুটা যেটা ভ্যালুটা সেটা অটোমেটিক্যালি কমতে থাকছে। এই ব্যাপারটা একটু খেয়াল করবি, কারণ এই ব্যাপারটার মধ্যে নতুনত্ব আছে এই কারণেই যে অনেক জায়গায় গ্রাফেতে বিভিন্ন টেম্পারেচার বা বিভিন্ন ভলিউম দিয়ে ফিক্সড করে এরকম ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে। তো সেইগুলো যদি জিজ্ঞাসা করে তাহলে সেটা তুই এইভাবে অ্যান্সার দিবি। 1 মিনিট আমি আসছি, হ্যাঁ 1 মিনিট। আচ্ছা, এবারে দেখ যে আমরা চলে এলাম অ্যাভোগাড্রো ল। তো অ্যাভোগাড্রো ল আমরা আগেও বলেছি যে অ্যাভোগাড্রো ল পড়েছি, সেটা নতুন কিছু নয়, বেসিক কনসেপ্টের মধ্যেই অ্যাভোগাড্রো ল পড়ানো হয়েছে। এই হচ্ছে অ্যামেডিও অ্যাভোগাড্রো, দেখতে পাচ্ছিস এ সম্পর্কে পড়ানো হয়েছে যে ইকুয়াল ভলিউম অফ অল গ্যাসেস আন্ডার দ্য সেম কন্ডিশন অফ টেম্পারেচার প্রেশার। টেম্পারেচার প্রেশার এক হলে ইকুয়াল ভলিউম যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু নাম্বার অফ মোলসের সাথে ভলিউমটা প্রপোর্শনাল, মানে ভলিউম বাড়লে নাম্বার অফ মোলসও বাড়বে, ভি বাড়লে ইনটা বাড়বে। ভলিউম যদি ফিক্স থাকে তাহলে নাম্বার অফ মোলস একই থাকবে, যদি ইরেসপেক্টিভ অফ দ্য নেচার অফ দ্য গ্যাস। কিন্তু ভলিউম যদি চেঞ্জ হয় অটোমেটিক্যালি নাম্বার অফ মোলস আর মলিকিউলসও বাড়বে। এবং 1 মোলের মধ্যে একই পুরানো কথা, 1 মোলের মধ্যে যতগুলো সংখ্যক মলিকিউল থাকে 6.022 × 10⁻23, এটাকে বলে অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট, এন এ দিয়ে ডিনোট করা হয়, এন এ দিয়ে ডিনোট করা হয়। আর volume of gas is directly proportional to the number of moles. 1 mole of each of gas at standard temperature pressure will have the same volume. মানে 1 মোল যদি তুমি গ্যাস নাও, মানে মোল যা ভলিউমও তাই ডাইরেক্টলি প্রপোর্শনাল, তাহলে 1 মোল যদি তুমি গ্যাস নাও তাহলে সেই গ্যাসের ক্ষেত্রে কিন্তু সব সময়তেই কি হবে, ভলিউমটা কিন্তু সেম হয়ে যায়। 1 মোল অক্সিজেন তার যা ভলিউম, 1 মোল নাইট্রোজেন তারও ভলিউম, সকলের ভলিউম কিন্তু এক। দেখ 1 লিটার হাইড্রোজেন গ্যাস আর 1 লিটার অক্সিজেন গ্যাস। তো 1 লিটার এর মধ্যে নাম্বার অফ মলিকিউলস এক থাকবে না, 1 লিটারটাকে কি করতে হবে, আমাকে মোলে কনভার্ট করতে হবে। 1 লিটার হাইড্রোজেন মানে কত মোল, তো 1 লিটার হাইড্রোজেন মানে তো একই হবে। এর 1 লিটার মানে কি, এই 1 লিটার মানে 1/22.4 এত মোল। তো এটাও কিন্তু 1/22.4 এত মোল। তাহলে মোল সমান মানে নাম্বার অফ মলিকিউল সমান। তো ভলিউম, সেই জন্য ভলিউম এক হওয়া মানে অটোমেটিক্যালি নাম্বার অফ মোলসও এক হয়ে যাচ্ছে। তুই যে কোনো ভলিউমের ক্ষেত্রে যে কোনো অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড যাই গ্যাস হোক না কেন, তার যত ভলিউম তুই ধরবি, ধর 5 লিটার অক্সিজেন আর 5 লিটার নাইট্রোজেন, ভলিউম এক। তুই যদি মোলে কনভার্ট করিস তাহলে এটাকেও 22.4 দিয়ে ডিভাইড করবি, ওটাকেও 22.4 দিয়ে ডিভাইড করবি, তো অটোমেটিক্যালি মোল দুটোর ক্ষেত্রেই সমান হয়ে যাবে। মোল সমান মানে নাম্বার অফ মলিকিউলসও সমান হয়ে যাবে। সেই জন্য ভলিউম এক হওয়া মানে কোনো তোর চিন্তার কিছু নেই। তুই নাম্বার অফ মোলসকে তুই ভলিউম হিসাবে ট্রিট করতে পারিস। দেখ তুই আমরা যখন রিয়াকশন লিখি নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন ইকুয়ালস টু 2 অ্যামোনিয়া, তাহলে এটা 1 মোল 3 মোলের সাথে রিয়াকশন করে 2 মোল তৈরি করেছে। তুই লিখতে পারিস 1 লিটার 3 লিটারের সাথে রিয়াকশন করে 2 লিটার তৈরি করেছে, কোনো অসুবিধার কিছু নেই, কারণ মোল আর ভলিউমই তো প্রপোর্শনাল, একে অপরের সাথে প্রপোর্শনাল। তো সেই জন্য মোল বাড়লে ভলিউম বাড়বে, ভলিউম বাড়লে মোল বাড়বে। ব্যাপারটা সো সিম্পল যে 1 লিটার অক্সিজেন গ্যাস এবং 1 লিটার হাইড্রোজেন গ্যাস, নাম্বার অফ মোলস
একই হবে, নাম্বার অফ মলিকিউল সেম হবে। ভলিউম এক হওয়া মানে হচ্ছে অটোমেটিক্যালি সেম, কিন্তু মাস এক হওয়া মানে কিন্তু কখনোই তাতে নাম্বার অফ মলিকিউলস এক হচ্ছে না। ভলিউমেতে হচ্ছে, মাসেতে হচ্ছে না। কারণ মাস তুই বললি এটা 5 গ্রাম আছে, তুই বললি এটা 5 গ্রাম আছে, এটাও বললি 5 গ্রাম আছে, কিন্তু এটা মোল বের করতে গেলে হাইড্রোজেন 1 দিয়ে ডিভাইড করবি, এটা মোল বের করতে গেলে অক্সিজেন 32 দিয়ে ডিভাইড করবি। সো মাস থাকলে কিন্তু মোলটা আলাদা হয়ে যাবে, কিন্তু ভলিউম হলে কিন্তু মোলটা আলাদা হবে না। 10 লিটার অক্সিজেন 10 লিটার হাইড্রোজেন একই মোল, কিন্তু 10 গ্রাম হাইড্রোজেন 10 গ্রাম অক্সিজেন একই মোল নয়। ভলিউমের সাথে কিন্তু মাসের এটাই ডিফারেন্স। সেই জন্য অ্যাভোগাড্রো হাইপোথিসিস এত সাকসেসফুল, অ্যাভোগাড্রোর বক্তব্য এত সাকসেসফুল, তার কারণটা হচ্ছে এটা ভলিউমের সাথে কোরিলেট করা হচ্ছে। ডাল্টন পর্যন্ত কোনো দিনই কোনো সায়েন্টিস্ট ভলিউম রিলেটেড কেউ ল দেননি। একমাত্র বার্জিলিয়াস চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা ফ্রুটফুল হয়নি। বাকি সবাই কিন্তু মাস রিলেটেড ল দিয়েছেন, কিন্তু ভলিউম রিলেটেড কেউ ল দেননি। তো এইসব কথা আমি আগেও বলেছি, অ্যাভোগাড্রো হাইপোথিসিস আমাদের পড়ানো হয়েছে। তো কম্বাইন্ড গ্যাস ল মানে হচ্ছে বয়েস ল আর চার্লস ল যদি একসাথে কম্বাইন করিস তাহলে খুব সিম্পল ব্যাপার, P1 V1 বাই T1 ইকুয়ালস টু P2 V2 বাই T2। এই রিলেশনশিপটা তোর কাজে লাগবে। এটা কোনো একটা পার্টিকুলার টেম্পারেচার প্রেসারে ভলিউম দেওয়া রয়েছে, আর একটা টেম্পারেচার প্রেসারে ভলিউম বের করতে হবে। তো এই রিলেশনশিপটা ইউজ করে তুই বের করতে পারিস। সেই জন্য কম্বাইন্ড গ্যাস ল, কিন্তু এই রিলেশনশিপটা একটা ইম্পর্টেন্ট বলে দিলাম, তো এটা মনে রাখবি। এরপরে হচ্ছে যে আমাদের তার মানে স্টেটস অফ ম্যাটারে কি কি মেজারেবল প্রপার্টি। দেখ আমরা বারবার বলেছি যে ভলিউম, নাম্বার অফ মোলস, প্রেসার এবং টেম্পারেচার, এই চারটে নিয়েই আমাদের ট্রিটমেন্ট, এবং চারটে নিয়েই আমরা চারটে ল দিয়েছি। তো এবারে সেই ল গুলোকে একসাথে কম্বাইন করে আমরা একটা ডেফিনিট একটা লতে পৌঁছে যাব, যেটাকে বলে আইডিয়াল গ্যাস ইকুয়েশন। তো আইডিয়াল গ্যাসের জন্য আমরা যে ইকুয়েশন বের করব, খুব সিম্পল ব্যাপার, যে বয়েস ল, চার্লস ল আর অ্যাভোগাড্রো, এই তিনটে। কারণ গেলুসাকটা আমাদের দরকার পড়বে না, তিনটে হলেই অটোমেটিক্যালি আর একটা রিলেশনশিপ পেয়ে যাওয়া যায়। তো ন্যাচারালি আমরা বয়েস ল, চার্লস ল এবং অ্যাভোগাড্রো ল এই তিনটেকে একসাথে নিয়ে, বয়েস লতে জানিস যে ভলিউম ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রেসার, এটা ভলিউম ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, ভলিউম ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এন। একে যদি একসাথে কম্বাইন করি তাহলে ভি টি এন বাই পি, আর এখানে একটা আমি কনস্ট্যান্ট দিয়ে দিলাম আর বলে একটা কনস্ট্যান্ট আমি এখানে ইউজ করলাম, ভি ইকুয়ালস টু আর টি এন বাই পি। এবং সেখান থেকে আমরা কিন্তু একটা আইডিয়াল গ্যাস ইকুয়েশন পেলাম, যেটা পিভি ইকুয়ালস টু এনআরটি। এটাকে বলে আইডিয়াল গ্যাস ইকুয়েশন। সমস্ত আইডিয়াল গ্যাস এই ইকুয়েশনটাকে ওবে করে, যেখানে প্রেসার, ভলিউম মাল্টিপ্লিকেশন ইকুয়ালস টু এনআরটি। এন হচ্ছে নাম্বার অফ মোলস ইন্টু আরটি, আর হচ্ছে একটা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। তো বয়েস ল, চার্লস ল একসাথে কম্বাইন করে এই ইকুয়েশন বেরোলে আইডিয়াল গ্যাস ইকুয়েশন। খুবই সোজা ব্যাপার। এই আইডিয়াল গ্যাস ইকুয়েশনে আর কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার, আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট এটাকে বলে। সব গ্যাসের জন্য এর ভ্যালুটা কিন্তু এক। তো আর ইকুয়ালস টু পিভি বাই এনটি, এটা আর এর ভ্যালু বের করার ক্ষেত্রে এই রিলেশনশিপটা কাজে লাগবে। আর কে আমি যদি তোকে বলে যে আর বলতে তুমি কি বোঝো, এখন আর ইকুয়ালস টু, দেখ আমি তোকে একটা কথা বলি, আর এটা একটা কনস্ট্যান্ট ঠিক আছে, কিন্তু এর একটা আলাদা সিগনিফিক্যান্স আছে, আমি তোকে বলছি। প্রথম কথা, এটা হচ্ছে প্রেসার। তো প্রেসার মানে কি? ফোর্স পার ইউনিট এরিয়া। আর ভলিউম মানে কি? ভলিউম মানে হচ্ছে ধর তুই সেন্টিমিটার যদি তার লেন্থটা ধরিস তাহলে সেন্টিমিটার কিউব সিসি। আর ধর তুই 1 মোল নিয়েছিস, এখানে ধর মোল লিখেছিস, আর টেম্পারেচার ধর কেলভিন, কেলভিন লিখেছিস। এবারে ফোর্স পার এরিয়া, ফোর্স পার এরিয়া মানে হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার ইন্টু সেন্টিমিটার তার কিউব বাই মোল ইন্টু কেলভিন। এই সেন্টিমিটার স্কোয়ার সেন্টিমিটার কিউব কেটে গেল, তাহলে ফোর্স ইন্টু সেন্টিমিটার বাই মোল ইন্টু কেলভিন। এবারে ফোর্স ইন্টু সেন্টিমিটার মানে ডিসপ্লেসমেন্ট, একটা ডিসপ্লেসমেন্ট হয়েছে, এটা মানে কি হয়ে গেল? ওয়ার্ক ডান ইকুয়ালস টু মোল ডিভাইড বাই মোল পার কেলভিন।
তাহলে আর এর আর ইকুয়ালস টু তুই কি পেয়ে গেলি, ওয়ার্ক ডিভাইডেড বাই মোল পার কেলভিন। তাহলে মোল ইকুয়ালস টু 1 আর কেলভিন ইকুয়ালস টু 1 যদি ধরিস, তাহলে আর ইকুয়ালস টু কি হয়ে গেল, ওয়ার্ক ডান। এটাই গুরুত্বপূর্ণ ব্যাপার যে তুমি যদি 1 মোল আইডিয়াল গ্যাস নাও, তার টেম্পারেচারটা যদি 1 কেলভিন ইনক্রিজ করতে চাও, তাহলে দ্য ওয়ার্ক পারফর্মড is known as R. আর একটা, অনেকেই বলে আর বলতে তুমি কি বোঝো, আর ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট এভাবে বলে দেয়, কিন্তু আর কে যদি ভালো করে তুই ভেঙে লিখিস, আমি যেরকম ভাবে করে দেখালাম তোকে, তাতে দেখা যাচ্ছে যে আর হচ্ছে কি একটা ওয়ার্ক। কিসের ওয়ার্ক না, তুমি 1 মোল কোনো গ্যাস নিয়েছো, তার টেম্পারেচারটা 1 কেলভিন ইনক্রিজ করাচ্ছ, তো তোমাকে ওয়ার্ক করতে হবে। তো ওয়ার্ক যতটা করতে হবে সেটার মেজারমেন্টই হচ্ছে কি না, সেটার মেজারমেন্টই হচ্ছে আর। সেই জন্য আর যেহেতু ওয়ার্ক, সেই জন্য আর এর ইউনিট সবসময় কিন্তু হয় কি এনার্জি ইউনিট, কারণ ওয়ার্কের ইউনিটও জুল, ক্যালোরি, ইলেকট্রন ভোল্ট, এসব হচ্ছে ওয়ার্কের ইউনিট। তো সেগুলোই আর এরও ওই রকম ধরনেরই ইউনিট হয়, সবই কিন্তু জুল, ক্যালোরি, ফ্যালোরি, লিটার, অ্যাটমসফিয়ার, যেগুলো ওয়ার্ক ডানের ইউনিট, যেগুলো এনার্জির ইউনিট, সেগুলোই সব আর এর ইউনিট হয়। তো আর আইডিয়াল গ্যাস ইকুয়েশনে আর বলতে তুমি কি বোঝো, সে কথা আমি তোকে বললাম যে আর এর সিগনিফিক্যান্স কি। আর হচ্ছে একটা এনার্জি বা ওয়ার্ক বলতে পারিস, যে 1 কেলভিন টেম্পারেচার 1 মোল গ্যাসের ইনক্রিজ করতে গেলে যতখানি ওয়ার্ক করতে হচ্ছে সেটাই হচ্ছে আর। আর এর সিগনিফিক্যান্স কিন্তু অনেক বেশি, শুধুমাত্র আর একটা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট এরকম ভাবে নয়, আর তার কিন্তু গুরুত্বপূর্ণ ইনফারেন্স রয়েছে। তো সেখানে আর এর যে ভ্যালু, সেই ভ্যালু যদি তুমি বের করতে চাও আর এর ভ্যালু, তাহলে সেখানে তুই কি করতে চাইছিস না, এখানে সব ভ্যালুগুলো বসা যাবে, টেম্পারেচার, প্রেসার, নাম্বার অফ মোলস, এটা 1ই বসাবি সবসময়, আর ভলিউম, এগুলো সব যদি বসিয়ে দিস, তাহলে এখান থেকে আর এর ভ্যালু তুই পেয়ে যাবি, যেটা কিনা কিসে বেরোবে না, এটা জুল ইউনিটে, জুল পার কেলভিন পার মোল এই ইউনিটে বেরোবে। যদি এইগুলো বসাস, এই ভ্যালুগুলো কিলো পাস্কালে যদি বসাস, তাহলে বাকি এগুলো বসিয়ে এই জুল ইউনিটে এটা বের করতে পারিস। আর এর ভ্যালু তুই বিভিন্ন ইউনিটে একটু মনে রাখবি, কারণ আমাদের অঙ্ক করার জন্য লাগবে, কাজে লাগবে। তো সেই জন্য আর এর ভ্যালু আদার যে ইউনিটগুলো রয়েছে সেই ইউনিটে আমি তোকে একটা লিস্ট দিয়ে দিচ্ছি, যে আর এর ভ্যালু তুই এই ইউনিটে মনে রাখবি। সেটা হচ্ছে কি না, লিটার অ্যাটমসফিয়ার এই ইউনিটে হচ্ছে 0.082, ml অ্যাটমসফিয়ারে হচ্ছে 82.1, লিটার মিলিমিটারে হচ্ছে 62.3, ইঞ্জিনিয়ারিং ইউনিট বলে একটা ইউনিট আছে, সেই ইউনিটে হচ্ছে 8 না, এটা হচ্ছে আর্গ, ইঞ্জিনিয়ারিং ইউনিট না, আর্গ, ইআরজি, এটা ছোট হাতের দিয়ে, ইআরজি 8.314 ইন্টু 10⁷, এটা। আর জুলে হচ্ছে কি 8.314, 10⁷টা চলে গেল আর্গ থেকে জুলে কনভার্ট করার সময়। আর ক্যালোরি হচ্ছে 1.987, এটাকে তুমি অ্যাপ্রক্সিমেটলি 2ও লিখতে পারো। তো এইগুলো হচ্ছে আর এর ভ্যালু ডিফারেন্ট ইউনিটে, যেটা কিনা তোর খুবই কাজের লাগবে, এটা ভীষণ কাজে লাগার, কারণ এখানে অনেক অঙ্ক আছে, অনেক নিউমেরিক্যাল প্রবলেমস রয়েছে, যে সমস্ত প্রবলেমস গুলো করতে গেলে তোর ডিফারেন্ট ইউনিটে আর এর ভ্যালুটা লাগবে। তো আর কি এবং আর এর ভ্যালুগুলো কি কি ইউনিটে কি কি ভ্যালু আছে সেগুলো আমি তোকে বলে দিলাম, তুই নিশ্চয়ই বুঝতে পেরেছিস, অসুবিধার কিছু হচ্ছে না। তো কোনো অসুবিধা হলে নিশ্চয়ই আমাকে বলবি, এগুলো অনেক ইজি ব্যাপার, অনেক সিম্পল ব্যাপার। তো এবারে আমি তোকে আরেকটা ব্যাপার বলবো, সেটা হচ্ছে যে পিভি, এটা তো আমি আগে P1 V1/T1 = P2 V2/T2, এটা তো ইকুয়ালস টু এনআর, এই ইকুয়েশনটা থেকেই কিন্তু
P1 V1 by T1 equals to P2 V2 by T2 তুই করতে পারিস। এই ইকুয়েশনটা থেকে ডাইরেক্টলি এনআর এর সাথে ইকুয়াল করে তুই চলে আসতে পারিস। এরকম কোনো এটা খুব একটা হাইফাই ব্যাপার নয়, কখনো কখনো এটাও করা হয়। আচ্ছা, এরপরে আমি তোকে একটা জিনিস বলছি, সেটা হচ্ছে ডেনসিটির সাথে মলিকুলার ওয়েটের রিলেশনশিপ। তো দেখ, পিভি ইকুয়ালস টু এনআরটি আমরা তো আগেই করেছি, পিভি ইকুয়ালস টু এনআরটি, এটা তো তুই আগেই লিখেছিস। তাহলে পিভি ইকুয়ালস টু এনআরটি যদি তুই লিখে থাকিস, তাহলে পি ইকুয়ালস টু এন বাই ভি আরটি। আচ্ছা, মোল মানে কি? ডাব্লু বাই এম ইন্টু ভি ইকুয়ালস টু আরটি। এন এর জায়গায় আমি যেহেতু এন ইকুয়ালস টু ডাব্লু বাই এম, এই এমটা হচ্ছে কি মোলার মাস বা মলিকুলার ওয়েট। এবারে তুই কি করলি না, এখানে পিএম লিখে দিলি, এমটা ওদিকে সরিয়ে দিলি, ডাব্লু বাই ভি ইন্টু আরটি। ডাব্লু বাই ভি মাস পার ইউনিট ভলিউম, এটাকেই বলে কি ডেনসিটি। তাহলে পিএম ইকুয়ালস টু কি ডি আরটি। তাহলে ডেনসিটি ইকুয়ালস টু দাঁড়ালো পিএম বাই আরটি। এটাও কিন্তু একটা কাজের ফর্মুলা, ডেনসিটি ইকুয়ালস টু পিএম বাই আরটি। ডেনসিটি ইকুয়ালস টু প্রেসার ইন্টু মোলার মাস বাই আরটি, যেখানে এম হচ্ছে কি মোলার মাস। এখানেও করে দেয়া আছে, অসুবিধার কিছু নেই, একই জিনিস। তো ডি ইকুয়ালস টু পিএম বাই আরটি, এই দেখ ডি ইকুয়ালস টু পিএম, এখানে চলে যা, যে ডি ইকুয়ালস টু পিএম বাই আরটি, এটাই রিলেশনশিপ। তো ডেনসিটির সাথে মোলার মাসের রিলেশনশিপ, এটা অনেক অঙ্কেতে কাজে লাগে। এম ইকুয়ালস টু ডিআরটি বাই পি, মলিকুলার ওয়েট ইকুয়ালস টু ডিআরটি বাই পি, এটাও তুই লিখতে পারিস যা খুশি, যেভাবে খুশি, যেটাতে অঙ্ক আসবে সেরকম ভাবে তুই চেঞ্জ করে নিবি, কোনো ব্যাপার না। আমি সবটাই বলে দিলাম তোকে যে কোনটা কোনটা কি কি। আচ্ছা, এবারে তোকে আর একটা, আজকে লাস্ট আমি একটা জিনিস তোকে বলবো, আমরা অনেকগুলো ল পড়িয়েছি, আর একটা লাস্ট আমি বলবো, ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেসার। ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেসার এটা কি? দেখ, ডাল্টন দেখতেই পাচ্ছিস, জন ডাল্টন 1807-এ উনি কি করেছিলেন না, একটা স্টেটমেন্ট দিয়েছিলেন। সেটা কি না, টোটাল প্রেসার exerted by a mixture of non-reacting gases is equal to the sum of the partial pressure of individual gases। মানে কি, একটা জায়গায় অনেকগুলো গ্যাস রয়েছে যারা নিজেদের মধ্যে রিয়াকশন করে না, তো ওরা যদি আলাদাভাবে থাকে কোনো কন্টেনারের মধ্যে, যে প্রেসারটা হয় তাকে বলে পার্শিয়াল প্রেসার। তো অনেকগুলো গ্যাস তাদের নিজস্ব যে প্রেসার তাকে বলে পার্শিয়াল প্রেসার। তো নিজস্ব প্রেসার কারোর P1, কারোর P2, কারোর P3, কারোর P4 এরকম। তো সেগুলো একটা কন্টেনারের মধ্যে যদি পাঠিয়ে দেওয়া হয়, তাহলে তাদের ইন্ডিভিজুয়াল প্রেসারগুলোকে অ্যাড করলেই টোটাল প্রেসার হবে। এটা খুব সাধারণ ব্যাপার, এটা মানে অস্বাভাবিক কোনো ব্যাপার নয়। আমি তোকে এখানে ধর নন রিয়াক্টিং অনেকগুলো গ্যাস আছে, আমি তোকে দেখাচ্ছি। টোটাল প্রেসার exerted by a mixture of two or more non-reacting gases enclosed in a vessel at a given temperature is equal to the sum of the partial pressure exerted by the individual gases is the pressure which the gases would exert if they are enclosed separately in that vessel at the same temperature। মানে ওই গ্যাসটা যদি আলাদা করে থাকতো, তার যা প্রেসার হতো, সেই প্রেসারগুলোকে যদি অ্যাড করা যায়, তাহলেই কিন্তু টোটাল প্রেসারটা পাওয়া যাবে। আমি তোকে একটা এক্সাম্পল দিচ্ছি, দেখ কত ইজি ব্যাপার। আমি তোকে একটা এক্সাম্পল দিচ্ছি, তুই বুঝতে পেরে যাবি। দেখ, হাইড্রোজেনটা এই কন্টেনারের মধ্যে রয়েছে, হাইড্রোজেন এই কন্টেনারের মধ্যে রয়েছে, এ বলে কন্টেনারের মধ্যে রয়েছে, তার কত না 0.30 বার। আচ্ছা, অক্সিজেন এখানে রয়েছে, অক্সিজেন রয়েছে বি কন্টেনারের মধ্যে। এ বা বি কন্টেনার একই, তাদের সাইজ একই,
তো সেটা হচ্ছে কি না 0.45 বার। তো এই দুটো গ্যাস অক্সিজেন এবং হাইড্রোজেন, অক্সিজেন আর হাইড্রোজেন, যদি এই দুটো গ্যাসকেই যদি সি বলে কন্টেনারটার মধ্যে রাখিস, যার ভলিউম, এই কন্ডিশন কি না ভলিউম এবং প্রেসার, এই টেম্পারেচার, সরি, ভলিউম এবং টেম্পারেচার যদি একই হয়, তাহলে ওরা আলাদাভাবে থাকলে কত কত প্রেসার হয়েছিল না 0.45 বা 0.30, তাহলে এখানে এই কন্টেনারটার মধ্যে প্রেসার কত হবে না ওই ভ্যালুগুলো আলাদাভাবে থাকলে যেগুলো হয়েছিল পার্শিয়াল প্রেসার, সেই ভ্যালুগুলোকে জাস্ট তুই অ্যাড করে দিবি। অ্যাড করে দিলেই কিন্তু যেটা পাবি সেটাই হচ্ছে পি টোটাল। টোটাল প্রেসারটা সেটাই হবে। ইন্ডিভিজুয়াল গ্যাসের যে প্রেসার, সেই প্রেসারগুলোকে অ্যাড করে দিলে যে প্রেসার হবে সেটাই হচ্ছে টোটাল প্রেসার। আজকে তুই চিন্তা করে দেখ যে এয়ারের যে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড এই সমস্ত যে রয়েছে, এয়ারের যে নর্মাল অ্যাটমসফিয়ারিক প্রেসার 760 মিলিমিটার অফ এইচজি, এটা কিভাবে হয়েছে না এবারে এটা অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড যত গ্যাস আছে তাদের যা নিজস্ব প্রেসার, সেই প্রেসারগুলোকে অ্যাড করা হয়েছে এবং অ্যাড করে এই প্রেসারটা টোটালি এসছে। তো সেই জন্য এটা একটা খুব ইজিয়েস্ট একটা ল যে ইন্ডিভিজুয়াল প্রেসারগুলোকে অ্যাড করলে যেটা হবে সেটাই হবে টোটাল প্রেসার। এখানে 0.30 একটা কন্টেনারের মধ্যে আছে, 0.45 একটা কন্টেনারের মধ্যে আছে। ওই দুটো গ্যাসকে নিয়ে ওই একই সেম সাইজের কন্টেনারের মধ্যে ভলিউম এবং টেম্পারেচার যদি একই থাকে, তার মধ্যে যদি নন রিয়াক্টিং গ্যাসগুলোকে রাখা হয়, তাহলে তাদের আলটিমেটলি কিন্তু পি টোটাল, যেটা টোটাল প্রেসারটা যেটা, সেটা কিন্তু টোটাল অ্যাড করলে যেটা হবে সেটাই হবে। খুব সিম্পল ব্যাপার। এইটার একটা ডাল্টনসের ল অফ পার্শিয়াল প্রেসারের একটা অ্যাপ্লিকেশন আছে, যেটার কথা আমি পরে আসছি। জাস্ট আমি একটা কিভাবে বের করব সেটার কথা বলি। যে প্রথম কথা হচ্ছে যে পি টোটাল যেটা, সেটা কিন্তু ইন্ডিভিজুয়াল যে প্রেসারগুলোকে সেগুলোকে অ্যাড করে দিলেই টোটাল প্রেসার বেরোবে। কন্ডিশনটা ভুললে চলবে না। কন্ডিশন হচ্ছে কি না টেম্পারেচার এবং ভলিউম ফিক্স থাকবে, অ্যাট দ্য সেম টাইম কি নন রিয়াক্টিং গ্যাসেস হতে হবে। এই গ্যাসগুলো কিন্তু নন রিয়াক্টিং হতে হবে, একে অপরের সাথে রিয়াকশন করলে চলবে না, নন রিয়াক্টিং হতে হবে। তো আমরা পি টোটালটা ধরেছি কি না টোটাল প্রেসার, সবাই মিলিতভাবে যে প্রেসারটা দিয়েছে। আর P1, P2, P3 এগুলো হচ্ছে পার্শিয়াল প্রেসার, মানে ইন্ডিভিজুয়াল যে গ্যাসগুলো, একটা গ্যাস, দুটো গ্যাস, তিনটে গ্যাস, তারা নিজস্ব যে প্রেসারগুলো দিয়েছে সেগুলোই হচ্ছে কি P1, P2, P3 এইগুলো। তাহলে খুব সিম্পল ভাবে তুই এটা লিখতে পারিস যে আমরা জানি যে PV = nRT, এই ফর্মুলাটা তুই জানিস। তার মানে P = nRT/V আইডিয়াল গ্যাস ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি। তো এগুলো প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে আমি ইউজ করব এই ফর্মুলাটা। কিভাবে চল দেখ, যে প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে যদি আলাদা আলাদা ভাবে ইউজ করি, ধর P1 একটা ফার্স্ট গ্যাসটার ক্ষেত্রে আমি তো জানি যে P = nRT/V, তাহলে ভলিউম তো সবসময় কনস্ট্যান্টই আছে, আর টি তো কনস্ট্যান্ট। তাহলে ফার্স্ট যে গ্যাসটা তার ক্ষেত্রে P1 = n1RT/V লিখতে পারিস। সেকেন্ড গ্যাসটার ক্ষেত্রে কি লিখতে পারিস n2RT/V লিখতে পারিস। থার্ড গ্যাসটার ক্ষেত্রে কি লিখতে পারিস n3RT/V লিখতে পারিস। প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে আলাদা আলাদা করে এরকম লিখতে পারিস যতগুলো গ্যাস আছে, একটা লাল রঙের, একটা ব্লু রঙের, একটা গ্রিন রঙের, যাই হোক গ্যাস থাকুক না কেন, ভলিউম আর টেম্পারেচার তো কনস্ট্যান্ট। তাহলে প্রেসার আর নাম্বার অফ মোলটাই শুধু চেঞ্জ হচ্ছে। তাহলে তিনটে গ্যাসের জন্য এটা লিখতে পারিস। এবারে দেখ N1 + N2 + N3 এগুলো হচ্ছে নাম্বার অফ মোলস, N1, N2, N3 এগুলো হচ্ছে নাম্বার অফ মোলস। এবারে শোন, আমরা তিনটে গ্যাসের ক্ষেত্রে আলাদা করে প্রেসার এই রিলেশনশিপটা তিনটে পেয়ে গেলাম। এবার আমরা কি জানি যে পি টোটাল, P1 + P2 + P3 এই তিনকে অ্যাড করলে পি টোটাল পাওয়া যায়। এটা হচ্ছে পি টোটাল। তাহলে এটা যদি অ্যাড করলে যদি পি টোটাল পাওয়া যায়, তাহলে আমার P1 হচ্ছে n1RT/V, তাহলে সেটা লিখলাম। P2 জায়গায় লিখলাম কি n2RT/V, সেটাও P2 জায়গায় লিখলাম। P3 মানে কি n3RT/V। তাহলে এখান থেকে কি করব না কমন নিয়ে নেব RT/V, P total = n1 + n2 + n3 RT/V, এটা কমন নিয়ে নিলাম। তাহলে n1 + n2 + n3 চলে এলো। এবং
সেখান থেকে আমি যদি এই জিনিসটা বের করি, কথাটা বোঝার চেষ্টা কর, যে এই যে P1 তাকে P টোটাল দিয়ে যদি ডিভাইড করি, এইটা যদি 1 নম্বর ইকুয়েশন হয় আর এটা যদি 4 নম্বর ইকুয়েশন হয়, তাহলে 1/4 যদি করি, P1 এই যে P1 বাই P টোটাল ইকুয়ালস টু N1 প্লাস N2 প্লাস N3, N1 বাই এটা ইন্টু RT বাই V তো ছিল এখান থেকে, আর এটাতে হচ্ছে হয়ে যাবে ওটার থেকে ওটা ডিভাইড বাই করেছি, তার মানে V বাই RT হয়ে যাবে, এখান থেকে V বাই RT টা আসবে, ডিভাইড করেছি ওটাকে V বাই RT, তাহলে এই V কেটে গেল আর RT কেটে গেল, তাহলে কি পড়ে রইল দেখ, V বাই RT কেটে গেলে এই V RT কেটে গেল, তাহলে P1 মানে ফার্স্ট গ্যাসের ক্ষেত্রে equals to P total divide by P total N by N1 plus N2 plus N3, এইটা হচ্ছে কি N1 by N1 plus N2 plus N3, এটাকে বলে কি, এটাকে বলে মোল ফ্র্যাকশন, একে বলে মোল ফ্র্যাকশন বা x1 দিয়ে ডিনোট করা হয়। তাহলে আমি লিখতে পারি কি না, আমি লিখতে পারি যে এটা টোটাল মোল, এটা মানেই হচ্ছে n, এটা মানেই হচ্ছে n, তাহলে P1 এটা মানে হচ্ছে n, তো এটার বদলে N1 বাই n এর বদলে লিখতে পারি কি, এইটার বদলে লিখতে পারি কি x1 মানে মোল ফ্র্যাকশন। তাহলে এখান থেকে চলে আসছে কি P1 ইকুয়ালস টু x1 ইন্টু P টোটাল। এইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ রিলেশনশিপ, যে কোনো গ্যাসের যদি পার্শিয়াল প্রেসার বের করতে চাস, তাহলে পার্শিয়াল প্রেসার এখানে লিখে দিচ্ছি, পার্শিয়াল প্রেসার অফ এনি গ্যাস ইকুয়ালস টু মোল ফ্র্যাকশন অফ দ্যাট গ্যাস ইনটু পি টোটাল। পি টোটালকে মোল ফ্র্যাকশন দিয়ে মাল্টিপ্লাই করলেই তুমি পার্শিয়াল প্রেসার পেয়ে যাবে, সিম্পল ব্যাপার। আমি তোকে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, দেখ 2 মিনিট। ধর এখানে অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে। ধর এটা 2 মোল আছে, এটা 3 মোল আছে, আর এটা ধর 5 মোল আছে, আর এটাতে টোটাল প্রেসার ধর 10 অ্যাটমসফিয়ার, টোটাল প্রেসার হচ্ছে 10 অ্যাটমসফিয়ার। তাহলে অক্সিজেনের প্রেসার কত, অক্সিজেনের প্রেসার কত কিভাবে বের করব না, অক্সিজেনের প্রেসার, অক্সিজেনের মোল ফ্র্যাকশন কিভাবে বের করব না, নিজের মোল ডিভাইডেড বাই টোটাল মোল, 3 দিয়ে 5 দিয়ে 10, তাহলে নিজের মোল বাই টোটাল মোল 10 ইনটু টোটাল প্রেসার, এই দেখ ইনটু টোটাল প্রেসার, এই দেখ x1 ইনটু টোটাল প্রেসার, তাহলে ইনটু 10, তাহলে 10 বাদ হয়ে গেল, তাহলে 2 চলে গেল। পি অফ নাইট্রোজেন যদি তুই বের করিস তাহলে 3/10 ইনটু 10 হবে, বা পি অফ কার্বন ডাইঅক্সাইড যদি বের করিস তাহলে 5/10 ইনটু 10 হবে। এভাবে তুই পার্শিয়াল প্রেসার বের করতে পারিস, কোনো অসুবিধার কিছু নেই, এটা দিয়ে পার্শিয়াল প্রেসার বের করা যায়। এই ফর্মুলাটা দিয়ে, এই ফর্মুলাটা পরীক্ষায় দেয়, ডিরাইভ করতে দেয়, সেজন্য এখানে আমি ডিরাইভ করে দেখালাম। বইতে একটা অদ্ভুত ভাবে ডিরাইভ করেছে, কিন্তু সেটা আমি ঠিক সেটা পক্ষপাতী নই। তো এটাতে পি টোটাল যে কোনো গ্যাসের ক্ষেত্রে তুই এটা করতে পারিস, x1 পি টোটাল বা x2 পি টোটাল বা x3 পি টোটাল, সব গ্যাসের ক্ষেত্রে করতে পারিস, যে কোনো গ্যাসের ক্ষেত্রেই এটা পার্শিয়াল প্রেসারের সাথে। এটার অ্যাপ্লিকেশন কি, কোথায় কাজে লাগে না, অ্যাপ্লিকেশন হচ্ছে খুব সিম্পল ব্যাপার, যে অ্যাপ্লিকেশন হচ্ছে যে এই যে কোনো গ্যাস যখন ওয়াটারের উপরে কালেক্ট করা হয়, তখন গ্যাসের সাথে ময়েশ্চারটাও থেকে যায়, ময়েশ্চার থাকে বলে ময়েস্ট গ্যাসের প্রেসারটাই আমরা পাই। তাহলে ড্রাই গ্যাসের প্রেসারটা কি করে পাবো না, ড্রাই গ্যাসের প্রেসারটা এটা অ্যাড করে পাচ্ছি, যে ড্রাই গ্যাস প্লাস ওয়াটার ভেপার ইকুয়ালস টু ময়েস্ট গ্যাস। সেই জন্য ওয়াটার ভেপারটা ওখান থেকে মাইনাস করে দিলে, ওয়াটার ভেপারটা যদি কেউ মাইনাস করে দেয়, তাহলে ড্রাই গ্যাসের প্রেসারটা পাবে, ড্রাই গ্যাস ইকুয়ালস টু ময়েস্ট গ্যাস মাইনাস ওয়াটার ভেপার। এই যে আমরা মাইনাস করে জিনিসটা করতে পারছি, এই যে জিনিসটা মানে দুটো গ্যাসের প্রেসারটা অ্যাড করে ময়েস্ট গ্যাসের প্রেসার হচ্ছে,
এটাই তো ডাল্টনের ল অফ পার্শিয়াল প্রেসারের যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনটা আমি এই যে গ্যাস ল, আইডিয়াল গ্যাস ল সবগুলোই আমি পড়িয়ে দিলাম, এক্সেপ্ট একটা, সেটা হচ্ছে আমি তোকে পরের দিনকার আমি তোকে বলবো, সেটা হচ্ছে এইটা গ্রাহামস ল অফ ডিফিউশন। এটা শুধু একটাই বাকি রইলো, আর রিয়েল গ্যাসের পোর্শন বাকি রইলো। আশা করছি আমরা পরের দিনকার প্রায় হয়ে যাবে আর কি, বা ছোটখাটো একটুখানি বাকি থাকতে পারে, কিন্তু প্রায় হয়ে যাবে। গ্যাসিয়াস পার্টটা, লিকুইড স্টেটটার পার্টটা বাকি থাকবে, কিন্তু গ্যাসিয়াস লিকুইড স্টেট খুব ছোট, লিকুইড স্টেট খুব একটা বড় নয় আমাদের